এই ছেলে কে তুমি? এই বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে আছো কেন? জি, আমি ইমন। আসলে আমার থাকার কোনো জায়গা নাই, তাই এখানে বসে আছি। জায়গা নেই মানে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়িঘর নাই, আমি এতিম। নীলার বাবা কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইল। ছেলেটা বৃষ্টির মধ্যে কাঁপছে। খুব মায়া হলো ছেলেটাকে দেখে। যার পৃথিবীতে কেউ নাই, তার জন্য বৃষ্টিটাও উপভোগের না। তিনি এবার গাড়ির দরজা খুলে দিয়ে বলল, এই ছেলে, তুমি আমার গাড়িতে এসো, আমার সাথে চলো। জি, কোথায়? আমার বাড়ি চলো। এরকম একটা অসহায় ছেলেকে রাস্তায় ফেলে যেতে ইচ্ছে করছে না। না না আঙ্কেল, সমস্যা নেই, আমার অভ্যাস আছে এভাবে থাকার। আসো তো তুমি। তোমার এভাবে রেখে গেলে নিজের কাছে শান্তি লাগবে না। চলো আমার সাথে। আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু আঙ্কেল আমি। কেন? কোনো কিন্তু না। চলে এসো গাড়িতে, বসো। ইমন আর কোনো উপায় না পেয়ে গাড়িতে উঠে পড়ল। এমনিতেই অনেক রাত, আর বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। ভেজা শরীরে পানিতে সিট ভিজে গেল, তবুও তিনি কিছু বলল না। গাড়ি চলতে থাকলো বাড়ির উদ্দেশ্যে। গাড়িটা ধীরে ধীরে বিশাল লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। বাইরে তখনও টুপটাপ বৃষ্টি পড়ছে, কিন্তু বাড়িটার ভেতরটার আলোয় ঝলমল করছে। চারপাশে বড় বাগান, ফোয়ারা, দোতলার রাজকীয় বাড়ি, সবকিছু যেন ইমনের চোখে একেবারে জন্য অন্য জগৎ। সে ভিজে জামা কাপড় গায়ে নিয়ে চুপচাপ বসে রইল। এত বড় বাড়ির সামনে দাঁড়িয়ে তার নিজের অবস্থানটাই হঠাৎ বেশি ছোট মনে হলো, যেন ভুল করে অন্য কারো জীবনে দরজায় এসে দাঁড়িয়েছে সে। গাড়ি থামাতেই নীলার বাবা দরজা খুলে নামলেন। ইমনও ধীরে ধীরে নামলো। ভেজা কাপড় থেকে পানি ঝরছে, চুল এলোমেলো, চোখে ক্লান্তি। এই বাড়ির চকচকে মেঝেতে তার পা রাখতেও কেমন অস্বস্তি লাগছিল। মনে হচ্ছিল এই ঘরে তার মতো কাউকে মানায় না। কলিং বেলের শব্দ হতেই ভেতর থেকে দরজা খুললেন নীলার মা। দরজা খুলে সামনে ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকা অপরিচিত ছেলেটাকে দেখে তিনি ভুরকুচকে তাকলেন। চোখে মুখে স্পষ্ট বিস্ময়। এত রাতে নিজের স্বামীর পাশে এমন এক ছেলেকে দেখে অবাক না হয়েও উপায় নেই। একে, এই ছেলেটাকে। ভেতরে আসতে দাও আগে। বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি? ছেলেটা পুরো ভিজে গেছে। নীলার মা আর কিছু না বলে একটু সরে দাঁড়ালেন। এমন ইতস্তত করছিল, ভেতরে ঢুকবে কি ঢুকবে না সেই নিয়েই যেন দ্বিধায় পড়ে গেছে। ভেতরে আসো ইমন, ভয় পেও না। ইমন ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বিশাল ড্রয়িং রুম, চকচকে সাদা মেঝে, দামি সোফা, দেওয়ালে বড় বড় পেন্টিং, সব দেখে সে অস্বস্তিতে আরো গুটিয়ে গেল। যেন ভুল করে এমন একটা জায়গায় ঢুকে পড়েছে যেখানে তার থাকার কথা না। এখন বলবে কে এই ছেলে? নাম ইমন। রাস্তায় একা বসেছিল এই বৃষ্টির মধ্যে। ছেলেটা এতিম, থাকার কোনো জায়গা নেই, তাই নিয়ে এসেছি। এতিম শব্দটা শুনে নীলার মায়ের চোখের দৃষ্টি বদলে গেল। প্রথমে বিস্ময় ছিল, এবার সেখানে মায়া এসে ভয় করলো। তিনি আবার ছেলেটার দিকে তাকালেন। ভেজা শরীর, কাঁপা ঠোঁট, ক্লান্ত মুখ, মুহূর্তেই মমতা কাজ করলো তার ভেতরে। আহারে, এই অবস্থায় বাইরে ছিলে? এসো বাবা, ভিতরে এসো। দাঁড়িয়ে আছো কেন? ইমন কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই মায়া, এই ডাকা, এসব তার জীবনের খুব কমই এসেছে, তাই অভ্যস্ত নয় সে। ঠিক তখনই ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখতে থাকা নীলা বিরক্ত মুখে ঘাড় ঘুরিয়ে তাকালো। প্রথমে বাবাকে দেখলো, তারপর ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকা ইমনকে। এক পলক দেখেই তার মুখে বিরক্তি রেখা ফুটে উঠল। বাবা, তোমার এই স্বভাবটা কোনোদিন বদলাবে না, তাই না? যাকে খুশি যেখানে খুশি দেখে ধরে নিয়ে আসো। নীলার কথাটা ড্রয়িং রুমে হালকা ছুরির মতো কেটে গেল। ইমন সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেল। এমন কথা সে নতুন না, বরং খুব চেনা। তবু বুকের ভেতরটা কেমন যেন টনটন করে উঠল। আঙ্কেল থাক, আমি চলে যাই, সমস্যা নেই। আমি বাইরে কোথাও। একদম চুপ, কোথাও যাবে না তুমি। ইমন থেমে গেল। নীলার বাবা এবার কড়া চোখে মেয়ের দিকে তাকালেন। তার মুখের কোমলতা মুহূর্তে মিলিয়ে গেছে। নীলা, তোমার ব্যবহার ঠিক করো। আমি কি ভুল বলেছি বাবা? তুমি রাস্তায় যাকে পাচ্ছ তাকে। আমি বলেছি ব্যবহার ঠিক করো। একটা অসহায় ছেলের সাথে এভাবে কথা বলতে লজ্জা করে না তোমার?
নীলা থেমে গেল। বাবার কণ্ঠে এমন কঠোরতা সে খুবই কম শুনেছে। মুখটা শক্ত হয়ে গেল তার। বিরক্তি দিতে ঠোঁট বাঁকিয়ে টিভির দিকে তাকালো, কিন্তু আর কিছু বলল না। সবসময় টাকা আর স্ট্যাটাস দিয়ে মানুষকে বিচার করতে নেই নীলা। মনে রাখবে, মানুষের পরিচয় তার কাপড়ে না, তার অবস্থায় না, তার ভেতরে। কথাটা শুনে ইমন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক ক্ষীণ হাসি ফুটল, খুব ছোট, খুব চাপা, যেন কথাটা তার ভেতরে কোথাও গিয়ে লাগলো। নীলার মা দ্রুত একটা তোয়ালে এনে ইমনের হাতে দিলেন। যা বাবা, আগে ভেজা শরীরটা মুছে নাও, ঠান্ডা লেগে যাবে, তারপর খেয়ে নিও। ইমন তোয়ালেটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। এ বাড়িতে ঢোকার পর প্রথমবার তার মনে হলো আজকের রাতটা হয়তো অন্যরকম হতে চলেছে। বাড়ি সে যতটা অসহায়, ভেতরে সে ঠিক ততটা না, কিন্তু সেটা এখনো কেউ জানে না, কেউই না। নীলার মা শুধু তোয়ালে এগিয়ে দিতে নীলার বাবা ভুরুকুচকে ইমনের ভেজা অবস্থা দেখে আবারও তাকলেন। মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে, শার্ট গায়ে লেপ্টে আছে, প্যান্ট থেকেও টুপ টুপ করে পানি পড়ছে। ছেলেটা এই অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটাই যেন তার কাছে অস্বস্তিকর লাগলো। আরে খালি তোয়ালে দিয়ে হবে? দেখছো না পুরো ভিজে গেছে। এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমার একটা জামা কাপড় এনে দাও, ওর চেঞ্জ করতে হবে। নীলার মা একবার ইমনের দিকে তাকালেন, তারপর মাথা নেড়ে ভেতরের দিকে চলে গেলেন। না আঙ্কেল, লাগবে না, আমি এভাবেই ঠিক আছি, শুকিয়ে যাবে। চুপ থাকো তুমি। এত ভদ্রতা দেখাতে হবে না। শরীর খারাপ হবে কিন্তু আমাকেই ডাক্তার ডাকতে হবে। যা বলছি চুপচাপ তাই করো। এমন আর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার স্বভাবে এমনিতে জোর করে কিছু নেওয়ার অভ্যাস নেই, বরং না বলেই দূরে সরে যাওয়াই তার সহজাত। কিন্তু আজ বারবার তাকে থামিয়ে দেওয়া হচ্ছে, অদ্ভুত লাগছে। কিছুক্ষণ পর নীলার মা ফিরে এলেন, হাতে নীলার বাবার আগের একটা পরিষ্কার ট্রাউজার আর একটা সাদা টি শার্ট। কাপড়গুলো ভাঁজ করা, শুকনো, পরিষ্কার। ইমনের হাতে এগিয়ে দিতে দিতে তিনি নরম গলায় বললেন, এই নাও বাবা, এগুলো পরে নাও, ভেজা কাপড়ে থাকলে জ্বর চলে আসবে। ইমন এক মুহূর্ত কাপড়গুলোর দিকে তাকিয়ে রইল। এত পরিষ্কার, এত পরিপাটি কাপড়, অনেকদিন পর কেউ তাকে এমন স্বাভাবিকভাবে কিছু দিল। দয়া করে না, করুণা করে না, একেবারে ঘরের মানুষের মতো। জি, ধন্যবাদ। এসো, আমি ওয়াশরুম দেখে দিচ্ছি, ওই দিকটায় গিয়ে চেঞ্জ করে নাও। নীলার মা সামনে এগিয়ে পথ দেখাতে লাগলেন। ইমন চুপচাপ তার পেছনে হাঁটল। বিশাল করিডোর পেরিয়ে তিনি ওয়াশরুমের সামনে এসে দাঁড়ালেন। এই যে এখানে যাও, ভেতরে সব আছে, ভেজা কাপড় বাইরে রেখে দিও, আমি কাউকে দিয়ে ধুয়ে দিতে বলবো। না না, লাগবে না, আমি নিজেই। এত না না করো না বাবা, আগে ফ্রেশ হও। ইমন আর কথা বাড়ালো না, ধীরে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে গেল। দরজা বন্ধ হতে নীলার সোফায় বসে বিরক্ত মুখে টিভি রিমোটটা টেবিলে ছুঁড়ে রাখলো। চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। নীলা মনে মনে বলল, অসহ্য। বাবার এই স্বভাবটা সত্যি একদিন মাথা খারাপ করে দিবে। কয়দিন পর পর কোথা থেকে একটা ভিখারি ধরে নিয়ে আসে, যেন এই বাড়িটা এতিমখানা। নীলা ঠোঁট বাঁকিয়ে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল। তার কাছে এই দৃশ্য নতুন কিছু না। বাবার এই অতিরিক্ত দয়া, অতিরিক্ত মায়া সবসময় তার কাছে বাড়াবাড়ি লাগে। পৃথিবীতে সবাইকে বাঁচানোর দায়িত্ব যেন একা তার বাবার, আর সেইটাই এসে পড়ে এই বাড়ির ওপর। কিন্তু ওয়াশরুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা, যাকে নীলা এক মুহূর্তে ভিখারি বলে শেষ করে দিল, সে আয়নার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি টানল। ভেজা চুল থেকে পানি ঝরছে, চোখ দুটো শান্ত, অদ্ভুত শান্ত। যেন এই অপমান, এই তাচ্ছিল্য, এসব তার কাছে একদম নতুন কিছু না, বরং খুব পরিচিত। ইমন ধীরে ধীরে ভেজা শার্টটা খুলল, তারপর আয়নায় নিজের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, মানুষ সবসময় চোখ দিয়ে দেখে, মাথা দিয়ে না। কথাটা বলে সে নীলার বাবার দেওয়া শুকনো টি শার্ট হাতে নিল। ঠোঁটের কোণে সেই চাপা হাসিটা এখনো রয়ে গেছে, শান্ত, স্থির আর অদ্ভুত রহস্যময়। কিছুক্ষণ পরে ওয়াশরুমের দরজা খুলে ইমন ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। বেজা কাঁপতে থাকা ছেলেটা এখন আর আগের মতো লাগছে না। নীলার বাবার সাদা টি শার্ট আর ট্রাউজার পরে তাকে অনেকটাই পরিপাটি লাগছে। ভেজা চুলগুলো হাত দিয়ে পেছনে সরানো, মুখে ক্লান্তি থাকলেও
চোখে সেই অদ্ভুত শান্ত ভাবটা এখনো রয়েছে, যেন এবারে সবকিছু সে খুব মন দিয়ে দেখছে, বুঝছে, কিন্তু কিছুই প্রকাশ করছে না। করিডোর পেরিয়ে ড্রয়িং রুমে আসতে তার চোখ গিয়ে থামলো ডাইনিং এরিয়ার দিকে। বড় ডাইনিং টেবিলটা ইতিমধ্যে সাজানো, কাচের বাটি, গরম ভাত, ধোয়া ওঠা ডাল, কয়েক রকম ভর্তা, মাছ, মাংস সব সুন্দর করে সাজানো। এই দৃশ্য দেখে ইমন এক মুহূর্ত থেমে গেল। অনেকদিন পর এমন গোছানো ডিনার টেবিল তার চোখে পড়ল। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে নীলার মা বেরিয়ে এলেন। ইমনকে দেখে তার মুখে নরম হাসি ফুটে উঠল। এসো বাবা, ডিনার রেডি, এসো খেয়ে নাও। ইমন কিছু বলার আগে সিঁড়ি বেয়ে নীলার বাবা নিচে নেমে এলেন। তিনিও ততক্ষণে ফ্রেশ হয়ে নিয়েছেন। ঘরে পোশাক পরে অনেকটা হালকা দেখাচ্ছে তাকে। নিচে নেমেই তিনি সরাসরি ডাইনিং টেবিলের দিকে এগোলেন। কি দাঁড়িয়ে আছো? এসো ইমন, বসো। এতক্ষণে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। ইমন ইতস্তত করল। তার চোখ একবার টেবিলের দিকে একবার নীলার দিকে গেল, যেন সে বুঝে গেছে এই টেবিলে তার বসাটা সবাই ভালোভাবে নিচ্ছে না। না আঙ্কেল, আমি পরে। পরে না, এখনই এসো, বসো। নীলার বাবা চেয়ার টেনে বসতেই ইমন ধীরে ধীরে এগিয়ে এলো। ঠিক তখনই সোফা থেকে উঠে বিরক্ত মুখে ডাইনিং এর দিকে তাকালো নীলা। তার চোখে স্পষ্ট অস্বস্তি, ঠোঁটে বিরক্তি। এখন এই ছেলেও কি আমাদের সাথে খাবে নাকি? কথাটা এমনভাবে বলল যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো মানুষই না, শুধু একটা বিরক্তিকর ঝামেলা। তো কোথায় খাবে? ও এখন আমাদের গেস্ট, আমাদের সাথেই খাবে। গেস্ট? নীলা ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে উঠল। সেই হাসিতে অবজ্ঞা, বিরক্তি আর কটাক্ষ একসাথে মিশে আছে। রাস্তা থেকে যাকে তাকে তুলে এনে গেস্ট বানিয়ে দিচ্ছ? সত্যি বাবা, তোমার এসব দেখে মাঝে মাঝে অবাক লাগে। কথাটা শেষ হতে ডাইনিং এর পরিবেশ মুহূর্তে ভারী হয়ে গেল। নীলার মা থেমে গেলেন, ইমনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু নীলার বাবা এবার ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে গেল। মুখের কোমলতা মিলিয়ে গিয়ে কণ্ঠে জমে উঠল কড়া সতর্কতা। মুখ সামলে কথা বলো নীলা। আমি যাকে সাথে করে এই বাড়িতে নিয়ে এসেছি সে এই বাড়ির গেস্ট, আর এই বাড়ির গেস্টকে সম্মান দিতে শেখো। কিন্তু বাবা, আমি শুধু... তুমি শুধু কিচ্ছু না। তোমার সমস্যা হচ্ছে তুমি মানুষকে মানুষ হিসেবে দেখো না। কাপড় দেখে বিচার করো, অবস্থা দেখে বিচার করো, টাকার হিসেব দিয়ে সম্মান দাও। এটা আমি তোমাকে শেখাইনি। নীলা এবার চুপ করে গেল। তার মুখ শক্ত হয়ে উঠল। রাগে জল শক্ত, কিন্তু বাবার সামনে আর কিছু বলার সাহস হলো না। আজ থেকে একটা জিনিস মনে রাখবে নীলা, দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার অবস্থা দেখে তাকে ছোট ভাবা খুব সহজ, কিন্তু কে কোন অবস্থায় কে আছে সেটা না জেনে তাকে অপমান করা সেটা ছোট লোকের কাজ। কথাটা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। নীলার মা নিঃশব্দে দাঁড়িয়ে আছেন। নীলা মুখ ফিরে অন্যদিকে তাকিয়ে আছে। আর ইমন, সে শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো অপমানের ছাপ নেই, রাগ না কষ্ট, শুধু সেই শান্ত স্থির চাহনি। যেন এমন কথা সে হাজারবার শুনেছে, যেন এগুলো তাকে আঘাত করে না। কিন্তু তার নীরবতাটাই অদ্ভুত, খুবই অদ্ভুত। কারণ যে ছেলে এতক্ষণ মাথা নিচু করেছিল সে এখন নীরবে দাঁড়িয়ে সব শুনছে। একটা শব্দ না বলে, যেন অপমান গায়ে মাখার মানুষ সে না, যেন তার নীরবতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা এ বাড়ির কেউ এখনো বুঝতে পারেনি। শেষ পর্যন্ত আর কোনো কথা না বাড়ি সবাই টেবিলে বসলো। ডাইনিং টেবিলের পরিবেশটা নিঃশব্দ, ভারী অস্বস্তিকর। চামচের হালকা শব্দ, প্লেটের টুংটাং, আর মাঝে মাঝে নীলার মায়ের নরম গলায় কিছু বলা, এতটুকুই। নীলার বাবা নিজে হাতে ইমনের প্লেটে ভাত তুলে দিলেন, ডাল দিলেন, মাছ এগিয়ে দিলেন, মাংসও তুলে দিলেন, যেন সে কোনো বাইরের মানুষ না, বহুদিনের চেনা কেউ। নাও বাবা, খাও, লজ্জা পেলে পেট ভরবে না। ইমন একবার শুধু তাকালো, কিছু বলল না। তারপর ধীরে মাথা নেড়ে খেতে শুরু করলো। অনেকদিন পর গরম ভাতের গন্ধ, ঘরের রান্না সাজানো, টেবিলে সব মিলিয়ে অদ্ভুত এক নীরব অনুভূতি জমে উঠল তার ভেতরে। কিন্তু সে কিছুই প্রকাশ করলো না। নীলার মা মাঝে মধ্যে তার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। এই নাও আর একটু ডাল, মাছটা নাও বাবা, এত কম খেলে হবে? না আন্টি, যথেষ্ট হয়েছে।
যথেষ্ট আবার কি? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করো না। খাও। ইমন আর না করলো না, চুপচাপ খেতে লাগলো। অন্যদিকে নীলা বসে আছে স্পষ্ট বিরক্তি নিয়ে। তার হাতে চামচ বলছে ঠিকই, কিন্তু মুখে এক ফোঁটা স্বস্তি নেই। পুরো ব্যাপারটাই যেন তার কাছে অপমানজনক। বাবার এই অদ্ভুত দয়া, মায়ের মমতা আর এই ছেলেটার নীরব মুখ, সবকিছুই তার অসহ্য লাগছে। খাওয়া প্রায় শেষের দিকে, কেউ খুব বেশি কথা বলছে না, শুধু নীলার বাবা মাঝে মধ্যে ইমনের দিকে তাকিয়ে খোঁজ নিচ্ছেন। আর নেবে? না আঙ্কেল, পেট ভরে গেছে। খাওয়া শেষ হতে হতেই রাত আরো গভীর হলো। বাইরে বৃষ্টির শব্দ অনেকটা কমে এসেছে। বাইরে টুপটাপ শব্দটা এখন ক্ষীণ, যেন শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। ইমন ধীরে ধীরে হাত ধুয়ে এসে ডাইনিং টেবিলের পাশে দাঁড়ালো। কয়েক সেকেন্ড চুপ থেকে নরম গলায় বলল, আঙ্কেল, এখন আমি যাই। বাইরে মনে হয় বৃষ্টি থেমে গেছে। কথাটা শুনে নীলার বাবা সঙ্গে সঙ্গে তাকালেন, যেন এমন কথা তিনি আগেই আন্দাজ করেছিলেন। কিছুতেই না। এই রাত বিরাতে তোমাকে আমি কিছুতেই ছাড়তে পারি না। বাইরে বৃষ্টি থামলেই সব নিরাপদ হয়ে যায় না। তাছাড়া তোমার তো এখানে কেউ নেই। এই অবস্থায় কোথায় যাবে তুমি? না আঙ্কেল, আমি কষ্ট করে। আবার কষ্টের কথা বলছো? সব কষ্ট একা বইতে হয় না ইমন। আজ অন্তত না। ইমন চুপ করে গেল। নীলার মা প্লেট গুছাতে গুছাতে কথার মধ্যে নরম সুর মিশিয়ে বললেন, থেকে যাও বাবা, অন্তত কয়টা দিন থাকো। আমাদের বাড়িতেও তেমন মানুষ নেই, আমরা 3 জন আর 2 জন কাজের লোক। এত বড় বাড়ি ফাঁকা ফাঁকা লাগে, তুমি থাকলে সমস্যা কি? ইমন তাকালো তার দিকে। এই কথাটা যেন সে আশা করেনি। রাত কাটানোর অনুমতি এক জিনিস, কিন্তু থাকার কথা সেটা অন্য কিছু। তোমার যাওয়ার জায়গা যখন নেই, তখন এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে কি করবে? 2 দিন শান্তিতে থাকো, তারপর দেখা যাবে। একদম ঠিক বলেছি। তুমি এখানেই থাকবে অন্তত কিছুদিন। তারপর কি করবে সেটা পরে ভাবা যাবে। ইমন এবার সত্যি থেমে গেল। তার চোখে এক ঝলক অদ্ভুত দৃষ্টি খেলে গেল, যেন হিসেব করলো কিছু। খুব দ্রুত, খুব নীরবে। ঠিক তখনই চেয়ারটা ঠাস করে সরিয়ে উঠে দাঁড়ালো নীলা। তার মুখে জমে থাকা বিরক্তি আর লুকিয়ে রইল না। অসহ্য। একটা মাত্র শব্দ, কিন্তু তাতে বিরক্তি, রাগ, তাচ্ছিল সব ছিল। নীলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে মুখ শক্ত করে সোজা সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। তার পায়ের শব্দে বিরক্তি স্পষ্ট। কয়েক সেকেন্ডের মধ্যে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ডাইনিংয়ে আবার নীরবতা নেমে এলো। নীলার মা দীর্ঘশ্বাস ফেললেন। নীলার বাবা বিরক্ত চোখে একবার সিঁড়ির দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিলেন। আর ইমন, সে শুধু দাঁড়িয়ে রইল, শান্ত, নীরব, স্থির। ঠোঁটের কোণে আবারও সেই অদ্ভুত ক্ষীণ, বোঝা যায় না এমন এক হাসি ফুটে উঠল। যেন এই বাড়িতে তার থাকা নিয়ে যতটা অস্বস্তি অন্যদের, তার ভেতরে ঠিক ততটাই নীরব আগ্রহ। যেন সে থাকতে চায়, খুব সহজ কোনো কারণে না, অন্য কোনো কারণে, খুব গভীর কোনো কারণে। ডাইনিংয়ের অস্বস্তিকর নীরবতা কাটিয়ে নীলার মা ধীরে ধীরে ইমনের দিকে তাকালেন। ছেলেটা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চোখ শান্ত, মুখে সেই ভদ্র নির্লিপ্ত ভাব, যেন বাড়ির ভেতরে দাঁড়িয়ে থেকেও সে এখনো পুরোপুরি ভেতরে ঢোকেনি। এসো বাবা, তোমাকে রুম দেখিয়ে দেই। আজ থেকে তুমি গেস্ট রুমে থাকবে। ইমন এবার শুধু মাথা তুলল। তার চোখে হালকা বিস্ময় ঝলকে উঠল। এত সহজে, এত স্বাভাবিকভাবে কেউ তাকে কোথাও থাকার জায়গা দিয়েছে, এটা তার কাছে যেন এখনো পুরোপুরি বিশ্বাসযোগ্য লাগছে না। জি। নীলার মা সামনে এগিয়ে গেলেন। ইমন নিঃশব্দে তার পিছনে হাঁটতে লাগলো। লম্বা করিডোর, নরম আলো, দেওয়ালে দামি পেন্টিং, চকচকে মেঝে, সবকিছু যেন নিঃশব্দে তার দিকে তাকিয়ে আছে। বিশাল এই বাড়িটার প্রতিটা কোণে সচ্ছলতার ছাপ। অথচ সেই ছেলেটা যে আজ এই বাড়ির করিডোরে হাঁটছে, তার জীবনে কখনো স্থির কোনো ছাদ ছিল না। করিডোরের এক পাশে এসে নীলার মা একটা দরজার সামনে থামলেন। দরজাটা খুলতেই ভেতরের আলো জ্বলে উঠল। মাঝারি আকারে সুন্দর একটা রুম, নরম আলোর আবেশ, সাদা পরিপাটি বিছানা, পরিষ্কার পর্দা, কাঠের আলমারি, পাশে ছোট্ট বুকশেলফ, টেবিল ল্যাম্প, সব মিলিয়ে একটা নিখুঁত গেস্ট রুম। ঘরটায় ঢুকে ইমন থমকে দাঁড়ালো। এই রুমে থাকবে তুমি? কোনো কিছু দরকার হলে ডাকবে, ঠিক আছে?
ইমন ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার চোখ গিয়ে থামলো বিছানার উপর। এত পরিষ্কার, এত নরম, এত দামি বিছানা যেন চুলেই দাগ লেগে যাবে। আমি এখানে থাকবো? হ্যাঁ, এখানেই থাকবে, সমস্যা কি? না মানে এত দামি বিছানা। কথাটা বলে সে একটু অস্বস্তিতে হেসে ফেল, যেন সত্যি ভয় পাচ্ছে। আমার মতো মানুষের জন্য এসব। আরে বোকা ছেলে, নীলার মা হালকা হেসে উঠলেন। তার চোখে মুখে এমন এক মায়া যেটা ইমন বহু বছর দেখেননি। বিছানা কি সাজিয়ে রাখার জন্য বানানো হয় নাকি? বিছানা তো মানুষের জন্য, মানুষ ক্লান্ত হলে শুবে, বিশ্রাম নেবে, এতে দামের কি আছে? ইমন চুপ করে তাকিয়ে রইল। কথাটা খুব সাধারণ কিন্তু সহজ, কিন্তু অদ্ভুতভাবে তার বুকের ভেতর কোথাও গিয়ে লাগলো। আপনি খুব ভালো। সবার মা যদি আপনার মতো হতো তাহলে হয়তো পৃথিবীতে এত একা মানুষ থাকতো না। কথাটা শুনে নীলার মা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর খুব নরম করে হাসলেন। সে হাসিতে ছিল মায়া, ছিল স্নেহ, ছিল বয়সের কোমলতা। মারা এমনই হয় বাবা, সন্তানের কষ্ট তারা সহ্য করতে পারে না। একটা মা সবসময় চায় তার সন্তানের কষ্টটা নিজের কাছে নিয়ে নিতে। ইমন তাকিয়ে রইল তার দিকে। তার চোখে কোনো অভিব্যক্তি নেই, অথচ ভিতরে কোথাও যেন কিছু নড়ে উঠল, খুব গভীরে, খুব পুরনো কোথাও। কয়েক সেকেন্ড চুপ থেকে সে মাথা নামিয়ে ফেল। ঠোঁটের কোণে হালকা হাসিটা মিলিয়ে গেল। ইমন মনে মনে বলল, সব মা আপনার মতো না। কিছু মা শুধু নিজের স্বার্থ বোঝে, সন্তানের চোখের জল না, নিজের সুবিধা দেখে। তার চোখের ভেতর এক সেকেন্ডের জন্য কেমন যেন ঠান্ডা কিছু ঝলকে উঠল। তীব্র চাপা গভীর, যেন বহু বছরে জমে থাকা কোনো নীরব ক্ষত মুহূর্তের জন্য চোখের সামনে ভেসে উঠল। কিন্তু পরের মুহূর্তেই সে আবার মুখে সেই শান্ত ভদ্র নিলিপ্ত মুখোশটা তুলে নিল। ধন্যবাদ আন্টি। ধন্যবাদ দিতে হবে না, দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর শোনো, কোনো কিছু লাগলে একবার ডাকবে, একদম সংকোচ করবে না। জি আন্টি। নীলার মা হালকা হাসি দিয়ে দরজাটা টেনে বাইরে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই ঘরটা নিঃশব্দ হয়ে গেল। ইমন ধীরে ধীরে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল। চোখ ঘুরিয়ে পুরো রুমটা একবার দেখল, তারপর খুব ধীরে, খুব অদ্ভুতভাবে তার ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসি ফুটে উঠল। শান্ত, নিঃশব্দ, রহস্যময়। যেন এই বাড়ির দরজা শুধু আজ অসহায় এতিমের জন্য খোলেনি, খুলেছে আরো কিছুর জন্য, খুব অদৃশ্য, খুব গভীর, খুব হিসেবি কিছুর জন্য। দরজার ভিতর থেকে আটকে দিয়ে ইমন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। বাইরে করিডোরে নিঃশব্দ। পুরো বাড়ি ধীরে ধীরে রাতের গভীরতায় ডুবে যাচ্ছে। দূরে কোথাও দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ, জানালার ওপাশে বৃষ্টির শেষ টুপটাপ, আর ভেতরে এই নিস্তব্ধ ঘর। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে ইমন ধীরে ধীরে বিছানার ধারে গিয়ে বসল। নরম গদি হালকা দুলে উঠল। তার চোখে কোনো বিস্ময় নেই এখন, নেই সেই ভদ্র সংকোচ ভরা ছেলেটার মুখও। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন তার ভেতরে আরেকটা মানুষ জেগে উঠেছে, শান্ত, ঠান্ডা, হিসেবি। সে ধীরে ধীরে হাত ঢুকালো নিজের পকেটে, তারপর বের করলো একটা ফোন। বাইরে থেকে দেখলে সাধারণ ফোন মনে হলো, এক নজরে বোঝা যায় এটা কোনো সাধারণ ডিভাইস না। ধাতব ফিনিশ, অদ্ভুত স্লিম বডি, প্রিমিয়াম কাট, কাস্টম এনক্রিপ্টেড ফ্রেম, অস্বাভাবিকভাবে দামি, অস্বাভাবিকভাবে শক্তিশালী। বৃষ্টির পানিতে ভিজে গেল ফোনটার স্ক্রিনে একটু সমস্যা হয়নি, যেন পানির স্পর্শ তার কিছু করতে পারেনি। ইমন নিজের টি শার্টের শুকনো অংশ দিয়ে ফোনটা ধীরে ধীরে মুছে নিল। স্ক্রিনে আঙ্গুল রাখতে ফোনটা মুহূর্তেই জ্বলে উঠল। একের পর এক এনক্রিপ্টেড লেয়ার, ব্যাক ইন্টারফেস, সিকিউর এক্সেস প্যানেল, লুকানো সার্ভার রুট। স্ক্রিনের ভেতর এমন সব কোড ভেসে উঠতে লাগলো যা সাধারণ কারোর চোখে শুধু অদ্ভুত চিহ্ন হিসাবে মনে হবে, কিন্তু ইমনের চোখে এগুলোই ভাষা, সবচেয়ে পরিচিত ভাষা। কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখে সব কোমলতা মিলিয়ে গেল। চোখ দুটো স্থির হয়ে এলো, ঠোঁট শক্ত, আঙ্গুলের গতি দ্রুত, নিখুঁত, অভ্যস্ত, যেন বহুবার করা কোনো চেনা কাজ শুরু করেছে সে। আজ রাতের টার্গেট একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন।
বহু দেশের হাজার কোটি টাকার ফান্ড ঘুরে এই কোম্পানির নেটওয়ার্কে জমে আছে। বাহিরে তাদের মুখে নৈতিকতা, ভেতরে লুকানো নীতি, কালো টাকা, গোপন লেনদেন। ইমনের ঠোঁটের কোণে ঠান্ডা সরু একটা হাসি ফুটে উঠল। ইমন মনে মনে বলল, অন্যের রক্ত চুষে অন্যের টাকায় গড়া সাম্রাজ্য আমি এক এক করে মুছে দিব। তার আঙ্গুল স্ক্রিনে দ্রুত চলতে লাগলো। এনক্রিপশন ভাঙছে, ফায়ারওয়েল ভেদ করছে, একটার পর একটা সিকিউরিটি লেয়ার নীরবে খুলে যাচ্ছে। কোনো শব্দ নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু নিখুঁত গতি। বাইরে থেকে দেখলে মনে হবে এক ভেজা আশ্রয়হীন ছেলে রাতের অতিথি হয়ে গেস্ট রুমে বসে আছে, অথচ সেই একই ছেলে নরম বিছানায় কিনারায় বসে, একটা দামি ফোন হাতে, হাজার কোটি টাকার ডিজিটাল সাম্রাজ্যের শ্বাসরোধ করে চলেছে। স্ক্রিনে কোডের পর কোড ভেসে উঠছে, সিকিউর ভল্ট খুলছে, অফশোর অ্যাকাউন্টের রুট বেরিয়ে আসছে, সেল কোম্পানির নাম, গোপন লেনদেন, লুকানো ফান্ড, সব এক একে তার সামনে খুলে যাচ্ছে। ইমনের চোখে তখন আর কোনো অনুভূতি নেই, না রাগ না উত্তেজনা, শুধু ঠান্ডা মনোযোগ। যেন এটা টাকা চুরি না, যেন এটা প্রতিশোধ, যেন সে টাকা নিচ্ছে না, সে হিসেব করছে, বহু পুরনো, বহু জমে থাকা হিসেব। স্ক্রিনে একটা সিকিউর অথরাইজেশন লেয়ার ভাঙতেই ইমনের ঠোঁটে চাপা হাসি ফুটে উঠল। ইমন মনে মনে বলল, মানুষ ভাবে ক্ষমতা শুধু টাকায়, আসল ক্ষমতা হলো কার টাকা কখন কিভাবে অদৃশ্য করে দিতে হয় সেটা জানা। তার আঙ্গুল থামল না। রাত যত গভীর হলো, গেস্ট রুমের নরম আলো বসে থাকা ছেলেটার মুখ তত ঠান্ডা হতে লাগলো। বাড়ি সে আশ্রয়হীন, ভেতরে সে অদৃশ্য মানুষের সবচেয়ে ভয়ঙ্কর। সকালটা শুরু হলো অদ্ভুত এক বিশৃঙ্খলা দিয়ে। শহরের বড় বড় নিউজ চ্যানেলের স্ক্রিন লাল ব্রেকিং নিউজে ভরে গেছে। স্টুডিওতে উত্তেজিত কণ্ঠ, রিপোর্টারদের ছোটাছুটি, কানে হেডফোন গুঁজে লাইভ আপডেট, আর নিচে একটার পর একটা ডেডলাইন দৌড়াচ্ছে। দেশের সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর একটি আর্থিক সিস্টেম রাতারাতি ধসে পড়েছে। কোটি কোটি টাকার ফান্ড গায়েব, অফশোর অ্যাকাউন্ট ফাঁকা, গোপন ট্রানজ্যাকশন ফাঁস। কোম্পানি শেয়ার এক সকালের মাটিতেই। অফিসের সামনে বিশৃঙ্খলা, কেউ দৌড়াচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ ফোনে চেঁচাচ্ছে। রিপোর্টাররা মাইক হাতে একে অপরকে ধাক্কা দিয়ে লাইভে যাওয়ার চেষ্টা করছে। এটা দেশের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার ধস। রাতারাতি পুরো আর্থিক কাঠামো ভেঙে পড়েছে। প্রশ্ন একটাই, কে করলো এমন কাজ? আরেকজন রিপোর্টার ক্যামেরার সামনে ফাইল নাড়িয়ে বলছে, শুধু টাকা গায়েব হয়নি, কোম্পানির বহু গোপন দুর্নীতির ডকুমেন্টসও ফাঁস হয়েছে। কালো টাকা, অবৈধ লেনদেন, বিদেশি শেল, কোম্পানির হিসেব সব এখন প্রকাশ্যে। সাইবার ইউনিট এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কাজের পেছনে আছে সেই রহস্যময় হ্যাকার, যাকে সবাই এক নামে চেনে, হ্যাকার কিং। সকালবেলা চা হাতে বসে টিভির সামনে সব দেখছিল নীলার বাবা। তার ভুরু কুঁচকে আছে, চোখে বিস্ময়, কণ্ঠে বিরক্তি। দিন দিন এসব হ্যাকারের উৎপাত বেড়েই চলেছে। এদের জন্য এখন আর কারোর শান্তি নেই। আজ এক কোম্পানি, কাল আর একটা। এভাবে চলতে থাকলে একদিন পুরো সিস্টেম বসে যাবে। নীলার মা পাশে বসেছিলেন, তিনি অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। এরা এসব করে কি পায় কে জানে। ঠিক তখনই সিঁড়ি পেয়ে ধীরে ধীরে নামলো ইমন। পরিষ্কার কাপড় পরে, শুকনো চুল, মুখে সেই নীরব নিরীহ ভাব, যেন রাতভর সে নিশ্চিন্তে ঘুমিয়েছে, যেন পৃথিবীর কোনো বিশৃঙ্খলা তার সাথে কোনো সম্পর্ক নেই। নিচে নেমে সে একবার টিভির দিকে তাকালো। স্ক্রিনে লাল ব্রেকিং নিউজ, রিপোর্টারদের উত্তেজিত আর মুখ সেই একটাই নাম, হ্যাকার কিং। তার ঠোঁটের কোণে অদৃশ্য ক্ষীণ একটা হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। আরে ইমন, এসো বাবা, বসো। ইমন ধীরে ধীরে এগিয়ে এসে সোফার একপাশে বসলো। মুখে আগের মতোই ভদ্রতা, চোখে শান্ত কৌতূহল। দেখো তো কি কাণ্ড, লোকটাকে এক রাতে পথে বসিয়ে দিয়েছে। কোটি কোটি টাকা উধাও। বড় বড় কোম্পানির এখন বাঁচার উপায় নেই। এসব হ্যাকার একটা অভিশাপ। আজ ওদের, কাল কে জানে কার পিছু লাগে, কবে যেন আমাদেরই পিছু লাগে। ইমন টিভির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব স্বাভাবিক গলায় বলল, খোঁজ নিয়ে দেখুন আঙ্কেল, লোকটা মনে হয় ভালো মানুষ ছিল না। মানে?
মানে আমি তো খবরই দেখলাম, শুধু টাকা যায়নি, অনেক গোপন কাগজপত্রও বের হয়ে গেছে। কালো টাকা, অবৈধ হিসাব, দুর্নীতি, এগুলো তো সাধারণ কারো থাকে না। আমি যতদূর খবর দেখি, এই হ্যাকার কিং নাকি সবার ক্ষতি করে না, খারাপ মানুষদেরই করে। যারা অন্যায়ের টাকায় সাম্রাজ্য বানায় তাদেরই আগে ধরে। কথাটা শুনে নীলার বাবা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, যেন হঠাৎ যুক্তিটা একেবারে ফেলে দিতেও পারছেন না। তা ঠিক, নিউজেও তো তাই বলছি, অনেক দুর্নীতির কাগজও বেরিয়েছে। তাহলে হয়তো লোকটা শুধু টাকা নেয়নি, হিসেবও মিলিয়েছে। কথাটা বলেই ইমন আবার চুপ হয়ে গেল। তার চোখ তখন টিভির স্ক্রিনে, কিন্তু দৃষ্টি অন্য কোথাও। শান্ত, স্থির, অদ্ভুত ঠান্ডা, যেন টিভিতে চলা সেই বিশৃঙ্খলা তার কাছে নতুন কিছু না। যেন এই ধ্বংস প্রথমবার দেখছে না, যেন এই পতনের শুরু সে নিজ হাতে লিখেছে। ইমনের কথাটা শেষ হতে ড্রয়িং রুমে কয়েক সেকেন্ডের জন্য অদ্ভুত নীরবতা নেমে এলো। টিভিতে তখনও ব্রেকিং নিউজ চলছে। রিপোর্টাররা চিৎকার করে বলছে দেশের সবচেয়ে বড় সাইবার ধসের কথা। কিন্তু এই ঘরের ভেতর যেন হঠাৎ এক অদৃশ্য উত্তেজনা জমে উঠল। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামল নীলা। সকাল সকাল তার মুখে সেই একই বিরক্তি, একই কড়া ভাব, চোল খোলা, হাতে ফোন, চোখে অর্ধেক ঘুম আর অর্ধেক বিরক্তি। নিচে নেমে সে টিভির দিকে একবার তাকালো, তারপর ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ইমনের দিকে তাকালো। কয়েক সেকেন্ড ইমনের দিকে স্থির তাকিয়ে থেকে নীলা ভুরু কুচকে ঠান্ডা গলায় বলল, তুমি আবার হ্যাকার নও তো? কথাটা শুনে নীলার মা থমকে গেলেন। নীলার বাবা সোজা হয়ে বসলেন, আর ইমন সে শুধু একবার তাকালো নীলার দিকে, মুখে কোনো পরিবর্তন নেই। নীলা, কি হচ্ছে এসব? কি? আমি কি ভুল বলেছি? হতেও তো পারো। আজকাল মানুষ দেখে কি আর বোঝা যায়? মানুষের চেহারা দেখে বিশ্বাস করার দিন শেষ। বাইরে এক, ভেতরে আরেক। কথাটা বলেই সে ঠান্ডা চোখে ইমনের দিকে তাকিয়ে রইল। তার চোখে সরাসরি সন্দেহ। মজা করে বলল, অর্ধেকটা সে সত্যিই বলেছে। ইমনও তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, শান্ত, নিরীহ, স্থির, সেই একই চাহনি। তারপর খুব স্বাভাবিকভাবে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আমি যদি হ্যাকার হতাম তাহলে এতক্ষণে আপনার ফোনটা আগে গায়েব হতো। এক মুহূর্তের জন্য নীলা থেমে গেল। নীলার মা হালকা হেসে ফেলেন। নীলার বাবা মুখ গম্ভীর রেখেও ঠোঁটের কোণে চাপা হাসি লুকাতে পারলেন না। খুব মজা পেয়েছো? না, তবে আপনি সন্দেহটা বেশ দ্রুত করেন। নীলা চোখ সরু করে তাকিয়ে রইল। এই ছেলেটা তার প্রত্যাশার মতো ভীতু না, এটাই যেন তার আরো বিরক্ত করছে। ঠিক তখনই নীলার মা ট্রে হাতে এগিয়ে এলেন। ট্রেতে গরম চায়ের কাপ। তিনি একটা কাপ ইমনের সামনে বাড়িয়ে দিলেন। এই নাও বাবা, আগে এটা খেয়ে নাও, তারপর সবাই নাস্তা খেতে আসবে। তার কণ্ঠে এমন স্বাভাবিক স্নেহ, যেন ইমন এই বাড়ির বহুদিনের কেউ। জি, ধন্যবাদ। আর তুমি সকাল সকাল মানুষকে জেরা না করে গিয়ে টেবিলে বসো, নাস্তা রেডি। নীলা বিরক্তিতে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, কিন্তু আর কিছু বলল না। ইমন চায়ের কাপ হাতে নিল। কাপ থেকে ধোঁয়া উঠছে। গরম চায়ের হালকা গন্ধ উঠতেই সে এক চুমুক দিল। বাইরে থেকে তার মুখ আগের মতোই শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সে ইতিমধ্যেই হিসেব কষে ফেলেছে। ইমন মনে মনে বলল, এই মেয়ে সাংঘাতিক, অতিরিক্ত তীক্ষ্ণ, অতিরিক্ত সন্দেহপ্রবণ। ওর থেকে দূরে থাকাই ভালো, না হলে বিপদ হবে। কিছুক্ষণ পর সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসলো। সকালের টেবিলেও রাতের মতোই পরিপাটি। টোস্ট, অমলেট, ফল, জ্যাম, গরম পরোটা, চা, সব সুন্দর করে সাজানো। নীলার বাবা খবরের কাগজ হাতে বসেছেন। নীলার মা নাস্তা পরিবেশন করছেন। নীলা চুপচাপ নিজের চেয়ারে বসে আছে, কিন্তু তার চোখে মাঝে মাঝে ইমনের দিকে যাচ্ছে। আর ইমনে সেই শান্তভাবে টেবিলে বসে আছে, বাইরে থেকে নিরীহ, ভদ্র, নিঃশব্দ। অথচ টেবিলে বসে থাকা চারজন মানুষের মধ্যে সবচেয়ে বিপজ্জনক মানুষটা এখন সবচেয়ে শান্ত আর নাস্তা খেতে বসেছে। সকালে নাস্তার টেবিলে আপাতত দৃষ্টিতে সবকিছুই স্বাভাবিক। প্লেটে টোস্ট, ডিম, পরোটা, চায়ের কাপ, আর কাপ থেকে ধোয়া উঠছে। সবকিছু পরিপাটি, নিয়মমাফিক, শান্ত। কিন্তু এই টেবিলে বসে থাকা চারজনের ভেতরে চার রকম ভাবনা চলছে।
নীলার বাবা খবরের কাগজে চোখ রাখলো, মাঝে মাঝে ইমনের দিকে তাকাচ্ছেন। নীলার মা স্নেহভরা চোখে ছেলেটার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। নীলা চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখ বারবার গিয়ে আটকে যাচ্ছে ইমনের মুখে। আর ইমন, সে যেন খুব স্বাভাবিকভাবে নাস্তা করছে, অথচ ভেতরে ভেতরে সবকিছু লক্ষ্য করছে। খুব শান্তভাবে, খুব হিসেব করে নীলার মা প্লেটে আরেকটা পরোটা তুলে দিতে দিতে নরম গলায় বললেন, তোমার কি আপন কেউ নেই বাবা? প্রশ্নটা ছিল খুব সাধারণ, কিন্তু কথাটা শুনে ইমনের 1 সেকেন্ডের জন্য থেমে গেল। তারপর আবার আগের মতোই স্বাভাবিক হলো, মুখে কোনো পরিবর্তন নেই। না আন্টি, আমার আপন বলতে কেউ নেই, আমি এতিম। কথাটা খুব সহজভাবে বলল সে, না কোনো আক্ষেপ, না কোনো অভিযোগ, যেন বহুবার বলা একটা মুখস্থ সত্য। কিন্তু নীলার মায়ের মুখটা নরম হয়ে গেল, চোখে মুখের সঙ্গে সঙ্গে মায়া জমে উঠল। আহারে, একটা ছোট্ট শব্দ, অথচ তাতে কতটা মমতা, কতটা করুণা মিশে আছে তা বোঝা গেল তার চোখ দেখলেই। ইমন মাথা নিচু করে নাস্তা করতে থাকলো। বাইরে তার মুখ শান্ত, ভেতরে খুব ঠান্ডা একটা চিন্তা ভেসে উঠল। ইমন মনে মনে বলল, যার সব থাকতেও কেউ থাকে না, সেও এতিমই। এক মুহূর্তের জন্য তার চোখে অদ্ভুত এক ছায়া নেমে এলো, খুব ক্ষণিকের। তারপর আবার সব আগের মতো শান্ত। নীলা চুপচাপ বসেছিল, কিন্তু এবার সে একটু অন্যভাবে তাকালো ইমনের দিকে। আগের বিরক্তি আর সন্দেহ আছে, কিন্তু এবার তার সাথে আরো কিছু যোগ হয়েছে। কেমন যেন এই ছেলেটার কথা, তার চোখ, তার উত্তর, সবকিছু মাপা, খুব হিসেবি, যেন সে সবসময় ঠিক ততটুকুই বলে যতটুকু বলা দরকার। নীলা চুপচাপ তাকিয়ে থেকে মনে মনে বলল, এই ছেলের ভেতরে ঘাপলা আছে, বড় সড়ো ঘাপলা। ঠিক তখনই নীলার বাবা খবরের কাগজটা ভাঁজ করে পাশে রাখলেন। তারপর চায়ের কাপ হাতে ইমনের দিকে তাকিয়ে বললেন, তুমি চলো কিভাবে ইমন? মানে খরচপত্র? টুকটাক যা কাজ পাই করি আঙ্কেল, ছোটোখাটো কাজ। এতিমখানায় থাকতে ওরা পড়াশোনা করিয়েছিল, তাই টুকটাক টিউশনি করাই, যা পাই তা দিয়েই চলে যায়। তাহলে তো ভালোই হলো। নীলাকে পড়াতে পারবে তুমি? হোয়াট? কি হোয়াট? তোমার রেজাল্ট দিন দিন নামছে, কত টিউটোরিয়াল বদলালে, কেউ ঠকলো না? এবার ইমন পড়াবে। কিছুতেই না, আমি কিছুতেই ওর কাছে পড়বো না। রাস্তা থেকে তুলে আনা একজন অচেনা ছেলের কাছে আমি পড়বো? নো ওয়ে। আবার শুরু করো না নীলা। আমি সিরিয়াস বাবা, তুমি যাকে তাকে এনে আমার টিউটর বানিয়ে দিতে পারো না? আগে মানুষটাকে বুঝে তো দেখো। দরকার নেই, আমি ওর কাছে কিছুতেই পড়বো না। ইমন পুরো সময়টাই চুপচাপ বসে রইল, না বিস্ময়, না অপমান, না আগ্রহ, কিছুই মুখে ফুটল না। শুধু চায়ের কাপটা ধীরে টেবিলে নামিয়ে সে খুব শান্ত গলায় বলল, সমস্যা নেই আঙ্কেল, উনি না চাইলে জোর করার দরকার নেই। তার গলায় বিন্দুমাত্র কষ্ট নেই, বরং অদ্ভুত শান্তি। কিন্তু ভেতরে ভেতরে সে ইতিমধ্যেই বুঝে গেছে এই মেয়েটা তাকে বিশ্বাস করে না। আর যে মানুষ এত দ্রুত সন্দেহ করে, সে একদিন খুব গভীর পর্যন্ত ঘুরেও দেখে। নীলার আপত্তিতে টেবিলের পরিবেশ আবারও ভারী হয়ে উঠল। সকালে নাস্তার টেবিলে যে অস্বস্তিতা এতক্ষণ চাপা ছিল, সেটা আবার স্পষ্ট হয়ে উঠল। নীলার চোখে বিরক্তি, মুখে জেদ, আর নীলার বাবা তার ধৈর্য এবার ফোরাতে শুরু করেছেন। ওর কথাতে কিচ্ছু হবে না। 50টা টিচার পাল্টে ফেলেছো, রেজাল্ট দিন দিন নিচে নামছে, কাউকে 2 দিন সহ্য করতে পারো না। এবার আর তোমার কথা শুনবো না, এমনই তোমাকে পড়াবে। ইমন এতক্ষণ চুপচাপ ছিল, এবার ধীরে ধীরে কাপটা নামিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, জোর করার কি দরকার আঙ্কেল, উনি যখন চান না। সব সময় ছেড়ে দিতে নেই ইমন। নীলার বাবা এবার ইমনের দিকে তাকালেন, কণ্ঠে বিরক্তি থাকলেও কথায় অদ্ভুত দৃঢ়তা। জীবনে সব কিছু মানুষের ইচ্ছে মতো ছেড়ে দিলে চলে না, কিছু জিনিস জোর করেই করাতে হয়। কিছুদিন পড়বে, উন্নতি না হলে আমি নিজেই বদলে দেব, কিন্তু চেষ্টা না করেই না, এটা হবে না। নীলা এবার চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে গেল, তার চোখে রাগ জমে উঠেছে। আমি পড়বো না ওর কাছে, একদমই না। তোমার অহেতুক জেদ দেখার সময় আমার নেই ইমন। তুমি ওকে পড়াবে, যখন সময় হবে তখন থেকেই শুরু করবে। সিদ্ধান্ত শেষ।
কথাটার পর আর কোনো জায়গা রইল না। নীলা কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার জল শক্ত চোখে ঠোঁট শক্ত করে চেপে রাখা। মনে হচ্ছিল আর এক সেকেন্ড দাঁড়ালে বিস্ফোরণ হবে। তারপর আর একটাও কথা না বলে সে ঘুরে দাঁড়ালো, রাগে পায়ের শব্দ তুলে সোজা সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। তার মুখ দেখে বোঝাই যাচ্ছে এই সিদ্ধান্ত সে সহজে মেনে নেবে না। কয়েক সেকেন্ড পর সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল নীলা। ডাইনিংয়ে আবার নিস্তব্ধতা নেমে এলো। নীলার মা হালকা দীর্ঘশ্বাস ফেলে ইমনের দিকে তাকালেন, চোখে মুখে অস্বস্তির সঙ্গে মায়া। কিছু মনে করো না বাবা, ও একটু জেদি। না আন্টি, সমস্যা নেই। বাইরে থেকে সে আগের মতোই ভদ্র, শান্ত, সংযত, কিন্তু ভেতরে খুব শীতল একটা মন্তব্যে ভেসে উঠল। ইমন মনে মনে বলল, একটু না আন্টি, অনেক বেশি। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। নীলার জেদ তাকে বিরক্ত করছে না, বরং আগ্রহ করছে, কারণ জেদি মানুষ ভাঙে না সহজে, আর যা সহজে ভাঙে না তা ভাঙার খেলাই সবচেয়ে মজার। বিকেলের দিকে বাড়ির ভেতরে একটা শান্ত অলস পরিবেশ নেমে এসেছে। দুপুরের আলো একটু মলিন হয়ে এসেছে, জানালার পর্দা দিয়ে হালকা বাতাস ঢুকছে। ড্রয়িং রুমে নীলার মা কিছু কাজ গোছাচ্ছেন, আর নীলা নিজের রুমে চুপচাপ বসে আছে। আর ইমন সে সিঁড়ির কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশ দেখে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। আন্টি, আমি একটু বাইরে যাব। কই যাবে বাবা? আমার একটা টিউশনি আছে, ওখানে পড়তে যাব। কথাটা খুব স্বাভাবিকভাবে বলল সে, যেন এই বাড়িতে থাকলেও তার নিজের একটা আলাদা জীবন আছে, আলাদা দায়িত্ব আছে। আচ্ছা যাও, সময় মতো ফিরে এসো। ইমন হালকা মাথা নেড়ে বেরিয়ে গেল। দরজা পেরিয়ে বাইরে পা রাখতে তার চোখে আবার সেই পরিচিত পরিবর্তন দেখা গেল। ভদ্র শান্ত ছেলেটা যেন মুহূর্তেই বদলে গেল। সে রাস্তা ধরে হাঁটতে লাগলো, তবে এবার তার গন্তব্য শুধু টিউশনই না। তার হাতে ফোন, স্ক্রিনে একের পর এক ডেটা, রিপোর্ট, নিউজ ক্লিপ, লুকানো ফোরাম, ডাকনেটের ফিড, সবকিছু খুব দ্রুত স্ক্রল করছে। নীলয় ঠান্ডা চোখে তথ্যগুলো দেখছে, কে কোথায় মানুষ ঠকাচ্ছে, কারা ভুয়া ইনভেস্টমেন্ট চালাচ্ছে, কোন কোম্পানি কাগজে সাদা কিন্তু ভেতরে কালো, সব। ইমন মনে মনে বলল, মানুষকে ঠকানো এখন একটা বিজনেস হয়ে গেছে, আর এই বিজনেসগুলো টিকে আছে কারণ কেউ হিসেব মেলায় না। তার আঙ্গুল দ্রুত স্ক্রিনে চলতে লাগলো। এক একটা নাম, এক একটা কোম্পানি, এক একটা লেনদেন, সব সে টেনে বের করছে, শান্তভাবে, নিখুঁতভাবে, যেন শুধু পড়ছে না, বিচার করছে। অন্যদিকে বাড়ির ভেতর নীলা নিজের রুমে বসে আছে, জানালার পাশে হাত ভাঁজ করে, মুখে বিরক্তি আর চিন্তার মিশ্রণ। নীলা মনে মনে বলল, কে এই ছেলে? একদিনে আমার বাবার মাথায় উঠে বসেছে, আর মায়েরও নাড়া দিয়ে দিয়েছে। সাধারণ এতিম নাকি এর পেছনে অন্য কিছু আছে? তার ভুরু কুঁচকে যায়, সন্দেহটা আবার ফিরে আসে, তবে এবার একটু গভীরভাবে। সন্ধ্যার দিকে আকাশ একটু অন্ধকার হতে শুরু করলো। এমন ধীরে ধীরে বাড়ির দিকে ফিরল, হাতে ছোট্ট একটা ব্যাগ, চোখে সেই আগের শান্ত ভাব, যেন সে কিছুই করেনি, যেন পুরো বিকেলটা শুধু টিউশনি করে কাটিয়েছে। দরজা খুলতে নীলার মা তাকে দেখে হালকা হাসলেন। এসো বাবা, এসে গেছো? জি আন্টি। আগে নাস্তা করো, তারপর নীলাকে একটু পড়াও। মেয়েটা একদমই পড়ে না, মাথায় শুধু জেদ। ইমন চুপচাপ বসে পড়ল, তার চোখ এক মুহূর্তের জন্য ডাইনিং টেবিলের দিকে গেল। বাইরে থেকে সে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে তার মাথায় চলছে অন্য হিসেব। ইমন মনে মনে বলল, পড়ানো না, এটা শুধু শুরু। ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি ফুটে উঠল, যা কেউই দেখতে পেল না। নাস্তা শেষ করে ইমন ধীরে ধীরে হাত মুছল। বাইরে থেকে পুরোটা শান্ত, ভদ্র, নির্লিপ্ত, যেন এই বাড়িতে তার থাকা একেবারেই স্বাভাবিক। কিন্তু তার চোখে ছিল সেই আগের মতোই স্থির, হিসেবি গভীরতা। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল, করিডোর পেরিয়ে নীলার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার সামনে এক মুহূর্ত থামলো, তারপর হালকা নক করলো। ভেতর থেকে সঙ্গে সঙ্গে কড়া গলা ভেসে এলো, কে? আমি ইমন। খবরদার আসবে না, আমি পড়বো না, চলে যাও এখান থেকে। দরজার ওপাশে নীলার কণ্ঠে স্পষ্ট বিরক্তি, জেদ আর অস্বীকৃতি।
কিন্তু ইমন এক মুহূর্ত অপেক্ষা করলো না, ধীরে ধীরে দরজাটা খুলে সে ভেতরে ঢুকে পড়ল। তারপর কোনো কথা না বলে দরজাটা চাপিয়ে বন্ধ করে দিল। রুমে ঢুকতে নীলা চমকে উঠে দাঁড়ালো, চোখের আগ অবিশ্বাস আর বিস্ময় একসাথে। তুমি কি করছো? বের হও এখান থেকে। আঙ্কেল আন্টির কথা ফেলতে পারবো না। খুব শান্ত গলায় বলল ইমন, যেন এটা তার কোনো যুক্তি নয় বরং সিদ্ধান্ত। সে ধীরে ধীরে গিয়ে চেয়ারে বসে পড়ল, একেবারে স্বাভাবিক ভঙ্গিতে, যেন এটা তারই রুম। আমি তোমার টিচার, তুমি পড়বে। নীলা হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল, রাগে তার চোখ সরু হয়ে গেছে। আমি তোমার কাছে পড়বো না, একদম না। একে তো আমি তোমার বড়, বয়সে অবস্থায় সব দিক থেকেই, তাও আমি কিছু বলছি না। তার উপর তুমি যে ব্যবহার করছো সেটা আমি ইগনোর করছি। ইগনোর করছো? করো। আমি তোমাকে 100 বার বলবো আমি পড়বো না। এখন বের হও এখান থেকে। কথা শেষ করে নীলা দরজার দিকে এগোতে গেল, ঠিক তখনই ইমন হঠাৎ উঠে দাঁড়ালো। 1 সেকেন্ডের মধ্যে সে নীলার হাতটা ধরল। নীলা চমকে গেল, পর মুহূর্তেই ইমন তাকে টেনে আবার চেয়ারের সামনে বসিয়ে দিল। হোয়াট দ্য, তুমি কি করছো? বই বের করো, না হলে থাপ্পড় মারবো। কথাগুলো খুব শান্ত ছিল, কোনো চিৎকার নেই, কোনো রাগ নেই, তবুও কথাটায় এমন একটা দৃঢ়তা ছিল যেন এটা হুমকি না, সিদ্ধান্ত। নীলা কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, চোখে রাগ, অবিশ্বাস আর এক ধরনের ধাক্কা। এই ছেলেটা এত শান্তভাবে, এত নির্লিপ্তভাবে এমন কথা বলছে যেন কেউ তার নিজের বাড়িতেও তাকে বলে না। রুমে তখন নিস্তব্ধতা, শুধু দুজনের শ্বাসের শব্দ। আর ইমন বসে আছে একদম স্থিরভাবে, চোখে কোনো পরিবর্তন নেই, যেন এই মুহূর্তটা তার জন্য নতুন কিছু না, বরং মাত্র শুরু। নীলা এতক্ষণ চুপচাপ সহ্য করলো, এবার হঠাৎ করেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চেয়ারের সামনে দাঁড়িয়ে থেকে সে চিৎকার করে উঠল, পুরো রুম কেঁপে উঠল তার গলায়। তোমার এত বড় সাহস হয় কিভাবে? আমাকে ভয় দেখাচ্ছো? আমাকে মারতে চাও? তার চোখে রাগ, অপমান আর অবিশ্বাস একসাথে জ্বলছে। পুরো রুম যেন তার কণ্ঠে ভারী হয়ে গেল। এমন একটুও নড়ল না, চেয়ারে হেলান দিয়ে বসে রইল একদম শান্তভাবে। তারপর খুব ধীরে, খুব ঠান্ডা গলায় বলল, তো কি ভয় দেখাবো না, আদর করব? আসো, বসো, কাছে আসো। কথাটা শুনে নীলা যেন এক মুহূর্ত থমকে গেল, তার চোখ বড় হয়ে গেল, অবাক হয়ে তাকিয়ে রইল ইমনের দিকে। রাগটা আরো বেড়ে গেল। এই, তুমি এসব কথা বলছো কোন সাহসে? তুমি কে? তুমি কোনো এতিম না, মিথ্যা নাটক করছো। ইমন এবার হালকা মাথা কাত করলো, মুখে এক ধরনের ঠান্ডা হাসি, কিন্তু চোখে কোনো হাসি নেই। নাটক? আজকাল গরিব হলে কেউ পাত্তা দেয় না, তাই না? সবাই শুধু লেবেল দেখে মানুষ চিনে ফেলে। নীলা এক ধাপ এগিয়ে এসে দাঁড়ালো, কণ্ঠ কাঁপছে রাগে কিন্তু দৃঢ়। তুমি এত তাড়াতাড়ি রূপ পাল্টাও কিভাবে? একবার ভদ্র, একবার ভয়ঙ্কর, এই নাটকটা কি? ইমন চেয়ার থেকে একটু সামনে ঝুঁকে এলো, কণ্ঠ এবার আগের চেয়েও নিচু, ঠান্ডা। বেশি কথা না বলে বই বের করো, পড়া শুরু করো। সে এক মুহূর্ত থামলো, তারপর চোখ তুলে সরাসরি নীলার দিকে তাকালো। না হলে তোমার এই জেদটা আমি অন্যভাবে থামাবো, আর সেটা তোমার পছন্দ হবে না। নীলা একদম থমকে দাঁড়িয়ে গেল, তার মুখে কথা নেই, শুধু বিস্ময় আর রাগ মিশে আছে। এই ছেলেটা যাকে সে সকাল থেকে অবহেলা করে আসছে, সে এত ঠান্ডা, এত নিয়ন্ত্রিতভাবে কথা বলছে, যেটা যেন তার মাথার ভেতরে জায়গা খুঁজে পাচ্ছে না। আর ইমন বসে আছে ঠিক আগের মতোই, শান্ত, স্থির, অদ্ভুতভাবে নির্ভর, যেন এই রুমে ভয় দেখানোটা নতুন না, বরং নিয়ম। নীলা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত রাগ চেপে বইটা টেনে নিল, জোরপূর্বক চেয়ারে বসে পড়ল, যেন পুরো পৃথিবীটা উপর তার রাগটা বইয়ের পাতায় ঢেলে দিচ্ছে। মুখ শক্ত, চোখ সরু, ঠোঁট চেপে ধরা। ইমন একবার তার দিকে তাকালো, তারপর খুব শান্তভাবে বলল, শুরু করো। কোন চ্যাপ্টার, কোথায় সমস্যা সেটা বের করো আগে। নীলা কোনো উত্তর দিল না, বইটা জোরে খুলে একটা পৃষ্ঠা দেখিয়ে দিল। এমন ধীরে এগিয়ে এসে বসলো, তারপর একেবারে স্বাভাবিক গলায় ব্যাখ্যা শুরু করলো। এখানে দেখো, এই ফর্মুলাটা বুঝলে পুরোটা সহজ হয়ে যাবে। আগে বেসিকটা ভুল ধরেছো, তাই সব গুলিয়ে গেছে। তার কণ্ঠে কোনো জোর নেই, কোনো নাটক নেই, শুধু পরিষ্কার ব্যাখ্যা, ধাপে ধাপে বোঝানো। নীলা প্রথমে বিরক্তি নিয়ে তাকিয়েছিল, কিন্তু কয়েক মিনিট পর
তার চোখ ধীরে ধীরে নরম হলো। ভেতরে রাগটা পুরোপুরি না গেলেও কৌতূহল এসে জায়গা নিল। নীলা মনে মনে বলল। পড়ায় তো খারাপ না। সে একবার ইমনের দিকে তাকালো, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। নীলা মনে মনে বলল। কিন্তু আমি এই বেয়াদবের কাছে পড়বো না, কোনোভাবেই না। কেমন চলছে পড়া? চলছে আন্টি, তবে ওকে ফোকাস করতে একটু সমস্যা হচ্ছে। বাবা ঠিক করে পড়াও, ও কিন্তু একটু ফাঁকিবাজ, বই খুললেও মন থাকে না। আমার সাথে ফাঁকিবাজি করতে পারবে না। কথাটা এত স্বাভাবিকভাবে বলল যে নীলার মা একটু থমকে গেলেন, তারপর হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই রুম আবার নিস্তব্ধ। ইমন আবার তার দিকে ফিরল। এইবার মন দাও, না হলে সময় নষ্ট হবে, আর আমি সময় নষ্ট পছন্দ করি না। নীলা কিছু বলল না, শুধু বইয়ের দিকে তাকিয়ে রইল। কিন্তু ভেতরে তার জেদ আর ধীরে ধীরে নরম হওয়া কৌতূহল দুটোই এখন একসাথে লড়ছে। আর ইমন সে পড়াচ্ছে খুব শান্তভাবে, খুব নিখুঁতভাবে, যেন এটা শুধু টিউশন না, কোনো বড় খেলাই প্রথম চাল। সন্ধ্যা নেমে এসেছে। জানালার বাইরে হালকা বাতাস, রান্নাঘর থেকে ভেসে আসা গরম খাবারের গন্ধ আর ডাইনিং টেবিলে সাজানো রাতের খাবার, সব মিলিয়ে বাড়িটাই আবারও সেই পরিচিত পারিবারিক পরিবেশ ফিরে এসেছে। কিন্তু এই পরিবেশের ভেতরে একটা অদৃশ্য টানটান ভাব আছে, কারণ আজকে দিনটা নীরব ছিল না। আর ছিল পড়াশোনা, জেদ আর দুই ভিন্ন চরিত্রের লড়াইয়ের দিন। সবাই যখন টেবিলে বসলো, নীলার বাবা ইমনের দিকে তাকালেন, তার চোখে হালকা কৌতূহল। ইমন, তুমি কি নীলাকে পড়িয়েছো আজ? হ্যাঁ আঙ্কেল, পড়িয়েছি। ছাত্রী খারাপ না, একটু ফাঁকিবাজ। কথাটা শেষ হতে নীলা চামচ টেবিলে রেখে সরাসরি তাকালো তার দিকে। একদম ফাঁকিবাজ বলবে না, আমি ফাঁকিবাজ না। নীলা, এখন থেকে তোমার টিচারের প্রতি সম্মান দিতে শিখতে হবে। পারবো না। একেবারে সোজা সাপটা উত্তর, কোনো দ্বিধা নেই। ইমন শান্তভাবে বসেছিল, তার মুখে কোনো রিয়াকশন নেই, যেন এই কথাগুলো তার জন্য নতুন কিছু না। সমস্যা নেই আঙ্কেল। বড়দের সাথে বাজে ব্যবহার করা উচিত না নীলা। এবার নীলা ধীরে ধীরে চামচ নামিয়ে রাখলো, চোখ সরু করে বাবার দিকে তাকালো। এরপর শান্ত কিন্তু কড়া গলায় বলল। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করি আমি। রুমে হঠাৎ নীরবতা নেমে এলো, চামচের শব্দ থেমে গেল কিছুক্ষণের জন্য। নীলামা একটু অস্বস্তিতে ইমনের দিকে তাকালেন। নীলার বাবা মুখ শক্ত করে রইলেন, আর ইমন সে শুধু একবার নীলার দিকে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, কোনো অপমান নেই, শুধু একটা শান্ত অদ্ভুত বোঝাপড়ার মতো দৃষ্টি, যেন সে বুঝে গেছে এই মেয়েটা সহজ না, আর সহজ না হওয়া মানুষগুলোর সবচেয়ে বেশি সময় নেয় ভাঙতে। রাত যত গভীর হতে লাগলো, বাড়ির ভেতরের আলোটাও ততটা মিলান হয়ে এলো। ডিনারের পর সবাই যার যার ঘরে চলে গেল। করিডোরে নীরবতা, জানালার বাইরে হালকা বাতাস, আর দূরে কোথাও কুকুরের ডাকে শহরের নিস্তব্ধতা আরও গভীর হয়ে উঠছে। গেস্ট রুমে দরজাটা ধীরে ধীরে ভেতর থেকে বন্ধ। ভেতরে ইমন একা। ঘরের নরম আলো চলছে, বিছানা গুছানো, টেবিলের উপর একটা পানির বোতল রাখা, সবকিছু নিখুঁত শান্ত, যেন এই ঘরে কোনো অস্থিরতা নেই। কিন্তু সেই শান্ত ঘরের ভেতরেই ধীরে ধীরে আরেকটা দুনিয়া খুলে গেল। ইমন আলমারি থেকে তার ছোট্ট একটা জিনিস বের করলো, বাইরে থেকে সাধারণ একটা ডিভাইসের মতো দেখলো, ভেতরে এটা সম্পূর্ণ অন্য এক সিস্টেমের দরজা। সে ধীরে ধীরে বসলো টেবিলের সামনে, ল্যাম্পের হালকা আলো তার মুখে পড়ছে। চোখ স্থির, ঠান্ডা হিসেবে আঙ্গুলগুলো ধীরে ধীরে স্ক্রিনে নামলো। মুহূর্তে সেই লুকানো ডিভাইসটা, জগৎটা আবারও খুলে গেল। এনক্রিপ্টেড নেটওয়ার্ক, সিকিউর সার্ভার লেয়ার, গোপন ডেটা স্ট্রিম, সবকিছু যেন তার অপেক্ষাতেই ছিল। আজকে টার্গেট একজন ব্যবসায়ী, বাহিরের নাম করা, সমাজে সৎ হিসেবে পরিচিত, কিন্তু ভেতরে ভেজাল পণ্যের কারবার, নিম্নমানের জিনিস ভালো বলে বাজারে ছড়িয়ে মানুষকে ধোঁকা দেওয়া, এটাই তার আসল ব্যবসা। এমন মনে মনে বলল। ভালো মুখোশ পরে খারাপ কাজ, এটাই এখন সবচেয়ে বড় অপরাধ। তার আঙ্গুল দ্রুত চলতে শুরু করলো। এরপর একের পর এক ডেটা, লেনদেন প্যাটার্ন, সরবরাহ চেনের গোপন লিঙ্ক, সবকিছু সে টেনে বের করেছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু নিখুঁত গতি।
স্ক্রিনে লাল নীল কোড ভেসে উঠছে, ফায়ারওয়াল ভাঙছে, সার্ভার অ্যাক্সেস খুলে যাচ্ছে। বাইরে থেকে কেউ দেখলে মনে হবে এটা একটা শান্ত ছেলে শান্তভাবে ফোন ব্যবহার করছে, কিন্তু এই ফোনটাই এখন ধীরে ধীরে একটা সম্পূর্ণ ব্যবসার ভিত নাড়িয়ে দিচ্ছে। ইমন এক মুহূর্ত থামলো, তারপর খুব ঠান্ডা গলায় নিজের ভেতরে বলল, মানুষকে ঠকিয়ে যারা লাভ করে তাদের লাভ টিকতে দেওয়া যায় না। আবার আঙ্গুল চলতে শুরু করলো। ধীরে ধীরে সে ব্যবসায়ের আর্থিক নেটওয়ার্ক উন্মোচিত হতে লাগলো। গোপন অ্যাকাউন্ট, ভুয়া ইনভয়েস, ভেজাল পণ্যের শিপমেন্ট রেকর্ড, প্রতিটা তথ্য ইমনের সামনে পরিষ্কার হয়ে আসছে, যেন কেউ ইচ্ছে করে তাকে সব খুলে দিচ্ছে। রাত আরো গভীর হলো, ঘড়ি কাঁটা টিকটিক শব্দ করছে, আর এই নিস্তব্ধ শহরের ভেতর বসে থাকা ছেলেটা একের পর এক অন্ধকার মানুষকে আলোর দিকে টেনে আনছে, শান্তভাবে, ধীরে, নির্দয়ভাবে। বাইরে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু ভেতরে একটা জিনিস জেগে আছে, একটা হিসেবে মন এখনো থামেনি। সকালটা শুরু হলো আবারও একই ধাক্কা দিয়ে। টিভির স্ক্রিনে লাল ব্রেকিং নিউজ রুমে দৌড়াদৌড়ি, রিপোর্টারদের উত্তেজিত কণ্ঠ, আর নিচে ভেসে উঠছে একের পর এক শিরোনাম। শহরের আরও এক ব্যবসায়ীর বিপুল অঙ্কের অর্থ সাইবার অ্যাটাকের মাধ্যমে উধাও। শুধু টাকা নয়, তার পুরো আর্থিক নেটওয়ার্ক ভেঙে পড়েছে এক রাতে। বাড়ির ডাইনিং টেবিলে সকালে নাস্তা চলছিল, কিন্তু টিভির শব্দে পুরো পরিবেশটা থমথমে হয়ে গেল। নীলার বাবা চায়ের কাপ নামিয়ে ভুরু কুঁচকে স্ক্রিনের দিকে তাকালেন। এসব কি শুরু হলো? হ্যাঁ, দিন দিন তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদের জন্য এখন তো শান্তিতে ঘুমাতেও পারবো না। তার কণ্ঠে বিরক্তি, সঙ্গে অদৃশ্য এক উদ্বেগ, যেন এই ঘটনাগুলো এখন শুধু সংবাদ না, একটা অজানা ভয়। এমন চুপচাপ চায়ের কাপ হাতে বসেছিল, টিভির দিকে একবার তাকে খুব স্বাভাবিক গলায় বলল, ভালো মানুষের ঘুম নষ্ট হয় না আঙ্কেল, ঘুম নষ্ট হয় খারাপ মানুষের। কথাটা যেন খুব সাধারণ একটা মন্তব্য, কিন্তু টেবিলের পরিবেশ হালকা এক অস্বস্তি ছড়িয়ে দিল। নীলার বাবা একবার ইমনের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। নীলা তখন থেকে চুপচাপ বসেছিল, কিন্তু ইমনের কথাটা শুনে সে ধীরে ধীরে মাথা তুলল, চোখ সরু, ঠোঁট বাঁকানো। তুমি বেশি কথা বলো, তাই না? মনে হয় সব জানো, সব বোঝো, সব জানতা সম্রাট। ইমন একবার নীলার দিকে তাকালো, তার মুখে কোনো রাগ নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু একটা শান্ত হালকা হাসির আভা। আমি বেশি জানি না নীলা, আমি শুধু দেখি, আর যারা বেশি দেখাতে চায় তাদেরই সবচেয়ে বেশি লুকানোর কিছু থাকে। কথাটা শেষ হতেই আবার নীরবতা নেমে এলো। নীলা এবার আর তর্ক করলো না, শুধু ইমনের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ভেতরে তার সন্দেহটা আবারও নড়ে উঠল। এই ছেলেটা শুধু অদ্ভুত না, বরং অস্বাভাবিকভাবে শান্ত। আর ইমন, সে আবার নিজের চায়ের দিকে তাকালো। বাড়ি থেকে সে এক সাধারণ অতিথি, কিন্তু ভেতরে ভেতরে সে এমন কিছু জেনে বসে আছে যা এই টেবিলের বসা কেউ টেরও পায়নি। বিকেলের দিকে বাড়ির ছাদটা অদ্ভুত শান্ত। দূরে সূর্য ডুবছে, আকাশে কমলা আর গোলাপি রং মিশে হালকা বাতাসে কাপড়ের দড়ি তুলছে, আর শহরের শব্দ অনেক নিচে নেমে গেছে। ইমন ছাদের এক কোণে বসে আছে, হাঁটু ভাঁজ করে, হাত দুটো হালকা গুটিয়ে, চোখ দূরের আকাশে স্থির। বাইরে থেকে তাকে খুব সাধারণই লাগছে, একজন শান্ত ভাবুক ছেলে, কিন্তু তার ভেতরের দুনিয়া সবসময় আলাদা, নিঃশব্দ, হিসেবেই আর গভীর। ঠিক তখনই ছাদের দরজা খুলে পায়ের শব্দ শোনা গেল। নীলা ধীরে ধীরে উঠে এলো, চুল একটু এলোমেলো, মুখে আগে সেই কড়া ভাব, চোখে কৌতূহল আর সন্দেহ একসাথে। সে কয়েক সেকেন্ড ইমনের দিকে তাকিয়ে রইল, তারপর সামনে এসে দাঁড়ালো। তুমি কে বলো তো? তার কণ্ঠটা ছিল সরাসরি, কোনো ঘুরপাক নেই। ইমন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো, তার মুখে কোনো অবাক ভাব নেই, বরং যেন এই প্রশ্নটা সে আগেই জানতো। হ্যাকার কিং। নীলা এক মুহূর্ত থেমে গেল, তারপর ভুরু কুঁচকে হাসলো, কিন্তু সেই হাসিতে বিশ্বাস নেই, শুধু কটাক্ষ। মজা করা বাদ দিয়ে সত্যি বলো। ইমন আবার আকাশের দিকে তাকালো, তারপর খুব শান্ত গলায় বলতে লাগলো, সত্যি বলছি, বিশ্বাস না করলে আমার কি দোষ? তুমি এতিম না, তাই না? কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইমন ধীরে ধীরে তার দিকে ফিরল, কয়েক সেকেন্ডে তাকিয়ে রইল, তারপর খুব শান্ত প্রায় ফিসফিস করে বলল, যার সবাই থাকতেও কেউ নাই সে তো এতিমই। মানে কি? মানে খুঁজতে যেও না নীলা। সে আবার আকাশের দিকে তাকিয়ে পড়ল। বাতাস
হালকা জোরে পড়ছে। সূর্য প্রায় ডুবে গেছে। নীলা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে সন্দেহ এখন আর শুধু কৌতূহল না, এটা ধীরে ধীরে আরো গভীর কিছুতে রূপ নিচ্ছে। আর ইমন সে ছাদের কিনারে বসে আকাশের শেষ আলোটা দেখছে, যেন এই শহরের অন্ধকার নামার আগে সে নিজের ভেতরের অন্ধকারটা খুব ভালো করে চিনে নিয়েছে। পরের দিন দুপুরে পর ইমন আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। নীলার মা ভেবেছিলেন হয়তো আবার টিউশনি, হয়তো কোনো ছোটখাটো কাজ। ইমনও কিছু বলেনি, শুধু আগের মতো শান্ত গলায় বলেছিল একটু বাইরে যাচ্ছি। কিন্তু আজকের বের হওয়া অন্যরকম। আজ সে কারোর হিসেব নিতে বেরোয়নি, আজ সে ফিরেছে নিজের পুরনো হিসেবের কাছে। শহরের অভিজাত এলাকার ভেতর দিয়ে গাড়ি ঢুকলো। উঁচু দেওয়াল, বিশাল গেট, কড়া নিরাপত্তা, দামি গাড়ির সারি, সবকিছুতেই স্পষ্ট ক্ষমতা, তার টাকার গন্ধ। আর গাড়িটা গিয়ে থামলো এক বিশাল অট্টালিকার সামনে। এই বাড়িটা ইমনে তার জন্মের বাড়ি। তার বাড়িতেই সব ছিল, শুধু তার জন্য সময় ছিল না। ইমন ধীরে ধীরে নামলো। গেটের গার্ড তাকে দেখেই মাথা নিচু করে সরে দাঁড়ালো। কেউ কিছু জিজ্ঞেস করলো না, কারণ এই বাড়ির মানুষ তাকে চিনে কিন্তু জানে না। ভেতরে ঢুকতে বিশাল মার্বেল ফ্লোর, দামি ঝাড়বাতি, কাছের দেওয়াল, নিখুঁত সাজসজ্জা, সব আগের মতোই আছে। বাড়িটা এখন আগের মতো ধনী, শুধু আগের মতোই ফাঁকা। ড্রয়িং রুমে বসেছিলেন তার বাবা, হাতে ল্যাপটপ, পাশে ফাইল, কানে ব্লুটুথ। ব্যবসার কথা বলতে বলতে তিনি একবার চোখ তুলে তাকালেন। ইমনকে দেখে কপাল কুঁচকালেন। কোথায় থাকো তুমি? তোমাকে তো দেখাই যায় না। কণ্ঠে অভিযোগ আছে, কিন্তু তাতে কোনো মমতা নেই, যেন তিনি ছেলেকে না কোনো অবাধ্য কর্মচারীকে জিজ্ঞেস করছেন। ইমন কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, এরপর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। দেখতে চেয়েছেন কখনো? তার কণ্ঠ ঠান্ডা শান্ত, কিন্তু ভেতরে জমাট বাঁধা কাটার মতো কিছু আছে। আমি কোথায় থাকি, কি করি, কিভাবে বাঁচি, কোনোদিন খোঁজ নিয়েছেন? নিই না, কারণ তুমি বেয়াদব। কয়েক সেকেন্ডের জন্য পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। ইমন স্থির দাঁড়িয়ে রইল, মুখে কোনো পরিবর্তন নেই, বিস্ময় না, রাগ। যেন এমন উত্তর সে বহু আগেই আশা করেছিল, হয়তো বহুবার শুনেছেও, কিন্তু তার চোখের ভেতর তখন খুব ঠান্ডা কিছু জমে উঠল। এই বাড়ির মানুষ তাকে চিনে, কিন্তু কখনো জানেনি। সে আর না জানার শাস্তিটা একদিন খুব হিসেব করে ফেরত যাবে। ইমনের বাবার কথাটা বাতাসে ঝুলে রইল, ভারী ঠান্ডা, অভ্যস্ত অপমানের মতো। ইমন দাঁড়িয়ে আছে ঠিক আগের মতে, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু তার নীরবতাটাই অদ্ভুত, খুব স্থির, খুব নিয়ন্ত্রিত। যেন এই ঘরে কথাগুলো নতুন না, শুধু পুরনো কিছুর পুনরাবৃত্তি। ঠিক তখনই উপরে সিঁড়ি দিয়ে নেমে এলেন ইমনের মা, হাতে ফোন, চোখে বিরক্তি, মুখে সেই চিরচেনা শীতল অভিজাত ভঙ্গি। নিচে নেমে প্রথমে স্বামীর দিকে তাকলেন, তারপর চোখ গিয়ে থামলো ইমনের উপর। এক সেকেন্ড, তারপর ঠোঁট বাঁকালো। এ কি চেহারার হাল? তোমাকে দেখে তো মনে হচ্ছে কামলা দিয়ে আসছো। কথাটার ভেতর ছিল অবজ্ঞা, বিরক্তি, ছিল সেই চেনা শ্রেণীবোধ, যেটা মানুষকে মানুষ না, অবস্থান দিয়ে মাপে। ইমন ধীরে মাথা তুলল, তার চোখ একদম স্থির, ঠান্ডা। হ্যাঁ, কামলাই দেই, কারণ কামলা দিলেও অন্তত শান্তি আছে, যেটা এই বাড়িতে কোনো দিন ছিল না। কথাটা শেষ হতেই কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘর নিস্তব্ধ। ইমনের মা কপাল কুঁচকে তাকালেন, যেন এই উত্তরটা তিনি আশা করেনি। তোমার বাবা ঠিকই বলে, তুমি সত্যিই বেয়াদ্দব। হ্যাঁ, আমি বেয়াদব, আর আপনারা খুব ভালো। শব্দগুলো ভদ্র, কিন্তু আঘাতটা ধারালো। তার চোখে বিদ্রুপ নেই, রাগও নেই, শুধু এক ঠান্ডা সত্য, যেটা গায়ে লাগলে শব্দ না করে কেটে যায়। ইমনের মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন, মুখ শক্ত হয়ে গেল। আর ইমন দাঁড়িয়ে রইল আগের মতোই, শান্ত, নিলিপ্ত, যেন সে তর্ক করছে না, শুধু আয়না ধরেছে। ড্রয়িং রুমের ভেতরের বাতাসটা ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠছিল। কথাগুলো শুধু কথার জায়গায় নেই, প্রতিটা বাক্য এখন পুরনো ক্ষত ঘেটে তোলা ধারালো কাটার মতো। ইমনের মা ঠান্ডা চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন, ঠোঁটে তাচ্ছিলের রেখা। চলে না গেছিলে জেদ করে, আবার এসেছো কেন? পকেটে সব টাকা শেষ? কথাটার ভেতর মায়ের সুর কম, অপমান বেশি, যেন ছেলেটা ফিরে আসেনি, ফিরে এসেছে হেরে গিয়ে। ইমন একটু বদলালো না, না চোখে না মুখে। আমি আপনাদের 1 টাকাও নেইনি, আজও নেব না, আমার দরকার আছে তাই এসেছি।
ইমনের বাবা এবার সোফায় হেলান দিয়ে ঠান্ডা চোখে তাকালেন, ঠোঁটে তাচ্ছিলেন আভা। টাকা ছাড়া চলো কিভাবে? তোমরা চুরি করো নাকি? প্রশ্নটা ছুড়ে দিলেন এমনভাবে যেন উত্তরটা তার আগেই ঠিক করা। ইমন ধীরে ধীরে বাবার দিকে তাকালো। কি করি সেটা জেনে কি করবেন? আপনাদের টাকা নেই না, এটাই বড় কথা। এক মুহূর্তের জন্য কেউ কিছু বলল না। তারপর ইমন আর দাঁড়ালো না, কোনো তর্ক না, কোনো ব্যাখ্যা না, যেন এই ঘরে কথার চেয়ে নীরবতাই বেশি অপমানজনক। সে সোজা সিঁড়ির দিকে হাঁটতে লাগলো, ধীর মাপা পায়ে। উপরে নিজের পুরনো রুমের সামনে গিয়ে কয়েক সেকেন্ড থামলো। দরজা খুলতেই পুরনো গন্ধ, পরিপাটি, নিখুঁত, দামি কিন্তু নিঃসঙ্গ। এই ঘরে সব ছিল, শুধু কারোর উপস্থিতি ছিল না। এমন ভেতরে ঢুকে সোজা আলমারির কাছে গেল, ড্রয়ার খুলে কয়েকটা ফাইল বের করলো, কিছু কাগজ, কিছু পুরনো ডকুমেন্ট, কিছু এমন জিনিস যেগুলোর জন্যই আজ সে এসেছে। সে সেগুলো গুছিয়ে হাতে নিল। তারপর আর কয়েকবার পেছনে না তাকিয়ে নিচে নেমে এলো। নিচে নেমে দরজার দিকে হাঁটতে লাগলো। ইমনের বাবা এবার কপাল কুঁচকে উঠে বসলেন। আরে কই যাও? থাকতে আসিনি। স্বর শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর এমন এক দূরত্ব ছিল যা রক্তের সম্পর্কের চেয়েও বড়। তারপর দরজা খুলে সে বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল বিশাল বাড়ি, দামি, পরিপাটি, নিখুঁত, আর ভেতরে রয়ে গেল দুজন মানুষ যারা সব পেয়েও নিজের ছেলেকে কোনোদিন পায়নি। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মিলান হয়ে এসেছে। বাইরে দিনের শেষ রোদ মিলিয়ে গেছে। বাড়ির ভেতরে একে একে লাইট জ্বলছে। নরম হলুদ আলোয় ড্রয়িং রুমটা আগের মতোই শান্ত, গোছানো, আপন। ঠিক তখনই দরজা খুলে ইমন ভেতরে ঢুকলো। হাতে কিছু কাগজ, পাতলা একটা ফাইল, মুখে আগের মতোই সে নির্লিপ্ত ভাব, যেন সে শুধু বাইরে গিয়েছিল, এর বেশি কিছু না। কিন্তু তার চোখে হালকা ক্লান্তির ছাপ, খুব সূক্ষ্ম, খুব চাপা। নীলামা ড্রয়িং রুম থেকে তাকিয়ে তাকিয়ে দেখে বললেন, হাতে এসব কি বাবা? ইমন এক মুহূর্তের জন্য হাতের ফাইলটার দিকে তাকালো, তারপর স্বাভাবিক গলায় বলল, কিছু দরকারি কাগজ আন্টি, এতিমখানায় ছিল, নিয়ে আসলাম। মিথ্যাটা সে এমন সহজভাবে বলল যেন সত্যি আর অভিনয়ের মাঝখানে তার কোনো পার্থক্য নেই। নীলার মা কিছুই টের পেল না, বরং খুব স্বাভাবিকভাবে মাথা নেড়ে বলেন, আচ্ছা ভিতরে যাও বাবা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। ইমন হালকা মাথা নেড়ে ভেতরে চলে গেল। ওয়াশরুমে গিয়ে কলের ঠান্ডা পানিতে মুখ ধুতে ধুতে সে আয়নায় নিজের দিকে তাকালো। মুখটা আগের মতোই শান্ত, স্বাভাবিক, নিরীহ, যেন এই মুখটার আড়ালে আরেকটা মুখ নেই। সে ধীরে ধীরে হাত মুছে বেরিয়ে এলো। ডাইনিং টেবিলে ততক্ষণে নীলার মা নাস্তা সাজিয়ে রেখেছেন, চা, স্যান্ডউইচ, কিছু হালকা খাবার। এসো বাবা, আগে নাস্তা করে নাও। ইমন চুপচাপ বসে পড়ল। নীলার মা তার সামনে কাপটা এগিয়ে দিলেন। এবারই মানুষগুলো অদ্ভুত, একজন সন্দেহ করে, একজন আদেশ দেয়, একজন না জেনেই মায়া দিয়ে যায়। ইমন ধীরে ধীরে নাস্তা করতে লাগলো। বাইরে থেকে সব স্বাভাবিক। একটা সাধারণ সন্ধ্যা, একটা সাধারণ বাড়ি, একটা সাধারণ অতিথি, কিন্তু এই টেবিলে বসে থাকা ছেলেটা মোটো সাধারণ না। নাস্তা শেষ করে ইমন ধীরে ধীরে কাপটা নামিয়ে রাখলো। আমি নীলাকে পড়াতে যাই আন্টি। যাও বাবা, আর একটু কড়া হয়ে পড়াইও, না হলে ও মন দেবে না। ইমন হালকা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। চোখে আগে সে নীরব স্থিরতা, তারপর ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নীলার রুমের দিকে পড়াতে নাকি আর একটু গভীরে ঢুকতে সেটা এখনো কেউ জানে না। নাস্তা শেষ করে ইমন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল, মুখে সেই আগের মতোই শান্ত ভাব। করিডোর পেরিয়ে নীলার রুমের সামনে এসে দাঁড়িয়ে সে হালকা করে দরজায় নক করলো। ভেতর থেকে না তাকিয়ে নীলার গলা ভেসে এলো, এসো। ইমন দরজা খুলে ভেতরে ঢুকতেই এক মুহূর্তের জন্য থেমে গেল। নীলা বিছানায় আদশা হয়ে ফোন টিপছিল। ঘরোয়া পোশাক, চুল এলোমেলো, পুরো ভঙ্গিটা একদম স্বাভাবিক আর অগোছালো। তার প্লাজো উঠে গেছে হাঁটুর কাছে। সে নিশ্চয়ই ভেবেছিল তার মা এসেছে, তা না দেখে ভিতরে আসতে বলেছে। ইমন দরজার কাছে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর গলা খাকারি দিয়ে বলল, ঠিক হয়ে বসো। নীলা চমকে তাকাতেই ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। ইমনকে দেখে সে তড়িঘড়ি করে সোজা হয়ে বসে গেল। মুখে বিরক্তি এলো, চোখে মুখে হালকা অপ্রস্তুত ভাব স্পষ্ট। বেয়াদব, আগে বলবে না যে তুমি?
কণ্ঠে রাগ, কিন্তু তাতে অস্বস্তির ছাপ মিশে আছে। ইমন দরজার পাশে দাঁড়িয়ে ভুরু তুলল। আমাকে দোষ দিচ্ছ কেন? আমি তো নক করেছিলাম। নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল। কথাটা ভুল না, তবুও হার মানার মেয়ে সে না। তবুও তোমারই দোষ। যুক্তি কম, জেদ বেশি। পড়াতে এসেছো, পড়াও, কথা কম বলো। বই বের করো, আজ দেখি গতকালের কতটুকু মাথায় আছে। নীলা বিরক্ত মুখে বই টেনে নিল, কিন্তু ভেতরে ভেতরে তার বিরক্তির সঙ্গে আজ নতুন করে আরেকটা অনুভূতি মিশেছে, অস্বস্তি আর অদ্ভুত এক সচেতনতা। আর ইমন, সে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বই খুলে বসলো, শান্ত স্থির, যেন এই অস্বস্তিতা এখন তার ক্লাসের অংশ। নীলা বিরক্ত মুখে টেবিলের ড্রয়ার খুলে বই বের করলো, এমনভাবে বইটা টেবিলের উপর রাখলো যেন বই না কারোর উপর রাগ ছুঁড়ে মারছে। তারপর চেয়ার টেনে বসলো, মুখ গোমরা, ভুরু কুচকে, ঠোঁট বাঁকানো। ইমন চুপচাপ সব দেখলো, কোনো মন্তব্য করলো না, শুধু সামনে বসে ফাইলটা সরিয়ে বইয়ের দিকে হাত বাড়ালো। তার স্বভাবটাই এমন, অন্য কেউ হলে এতক্ষণে নীলার রাগ দেখে বিরক্ত হতো, কিন্তু ইমন যেন এসব প্রতিক্রিয়া আগেই হিসেব করে রাখে। বই খোলো, গতকাল যা করিয়েছিলাম আগে সেটা দেখি। নীলা পাতা উল্টাতে উল্টাতে এমন মুখ করলো যেন তাকে পড়তে বসানো হয়নি, শাস্তি দেওয়া হয়েছে। এত তারা কিসের? সময় নষ্ট করার অভ্যাস তোমার আছে, আমার নেই। তোমার কথা শুনলে মেজাজ খারাপ হয়। ভালো, মেজাজ খারাপ থাকলে অন্তত ঘুমাবে না, পড়ায় মন থাকবে। নীলা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর বিরক্ত মুখে বই খুলে সামনে ধরলো। ইমন পড়াতে শুরু করলো, প্রথমে খুব সহজ জায়গা থেকে, বেসিক, যেটা নীলার জানার কথা। এটা বলো। এটা পারো, এবার এটা। দ্বিতীয় প্রশ্নে নীলা থামলো, একটু ভেবে উত্তর দিল, ভুল। না, আবার। এটাই তো। এইটাই তো না, এই তো বলেই সব ভুল করো। এখানে দেখো, প্রশ্নটা না বুঝেই উত্তর দাও, এভাবে হবে? এত খারাপও না আমি। খারাপ না, কিন্তু মন নেই। ইমন ধীরে ধীরে বুঝিয়ে দিল কোথায় ভুল। তার বোঝানোর ভঙ্গিটা অদ্ভুত ধমক আছে, কিন্তু অযথা না, কড়া কিন্তু পরিষ্কার। সে এমনভাবে বোঝে, না বুঝে থাকা যায় না। নীলা প্রথমে মুখ গোমরা করে শুনছিল, তারপর অজান্তেই একটু মন দিয়ে শুনতে শুরু করলো। এবার বলো। এই তো মাথা আছে, ব্যবহার করো না শুধু। প্রশংসা করছো নাকি অপমান? দুটোই। নীলা বিরক্ত চোখে তাকালো, কিন্তু এবার আগের মতো তেড়ে উঠল না, পড়া এগোতে লাগলো। নীলা পারল, কিছু জায়গায় আটকে গেল, কোথাও আন্দাজে বলল, কোথাও মুখ গোমরা করে চুপ করে রইল। আর প্রতিবারই ইমন থামিয়ে দিল। আন্দাজে পড়া হয় না, না জানলে বলবে জানি না, তবেই শেখাবো। সব কিছু তোমার মতো পারফেক্ট হয় না। আমি পারফেক্ট না, আমি শুধু ভুল কম করি। আমার ভালো লাগে না পড়তে। কথাটি সে এমনভাবে বলল যেন এটাই সবচেয়ে বড় যুক্তি। ইমন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর বই বন্ধ না করে শান্ত গলায় বলল, ভালো না লাগলেও পড়তে হয়। সব কিছু ভালো লাগার জন্য করা হয় না, কিছু জিনিস করতে হয় কারণ সেটা দরকার। তার গলা শান্ত, কিন্তু স্বরটা এবার একটু অন্যরকম, কম করা, একটু গভীর। পড়াশোনা করলে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের মাথায় সিদ্ধান্ত নিতে পারে, নিজের জীবনটা নিজের মতো বানাতে পারে। আর জীবনে উন্নতি করতে চাইলে মাথা ব্যবহার করা শিখতে হয়। জ্ঞান দিবে না। স্বর বিরক্তি, কিন্তু আগের মতো ধারালো না, যেন সেটা রাগে বলা, কিন্তু পুরোটা অস্বীকার করে নয়। এমন একটু বদলালো না, চেয়ারে হেলান দিয়ে খুব শান্তভাবে বলল, আমি তোমার শিক্ষক, শিক্ষক জ্ঞান দেয়, এটা জানো না? নীলা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর বিরক্ত মুখে চোখ সরিয়ে নিল। তোমার সমস্যা কি জানো? অনেক। কোনটার কথা বলছো? তুমি সব কথার উত্তর দাও। কারণ তোমার সব কথাই অর্ধেক ভেবে বলা। নীলা এবার সত্যি সত্যি চুপ করে গেল। রাগ হলো, খুবই হলো, কিন্তু তার থেকেও বেশি হলো বিরক্তি, কারণ ছেলেটা ভুল বলছে না। ইমন আবার বই খুলে তার সামনে ঠেলে দিল। নাটক শেষ, এবার পড়ো। নীলা মুখ গোমরা করে আবারও বইয়ের দিকে তাকালো। বাইরে থেকে দৃশ্যটা খুব সাধারণ, একটা মেয়ে, একটা বই, একজন টিউটর। কিন্তু এই টেবিলের দুই পাশে বসে থাকা দুজন মানুষ মোটেও সাধারণ না। একজন জেদ দিয়ে নিজেকে ঢেকে রাখে, আরেকজন নীরবতা দিয়ে। একজন প্রশ্ন করে রাগে, আরেকজন উত্তর দেয় হিসেব করে।
আর তাদের মাঝখানে খোলা পড়ে থাকে একটা বই, যেটা পড়ার চেয়ে তারা ধীরে ধীরে একে অপরকে পড়তে শুরু করেছে বেশি। রাত নেমেছে পুরোপুরি। বাড়ির বাইরে শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এসেছে। দূরের গাড়ির শব্দ কমে গেছে। ডাইনিং রুমে নরম হলুদ আলোটা, টেবিলটা সাজানো, গরম ভাত, ডাল, ভাজি, মাছ আর পাশে ধোয়া ওঠা চুপ। খুব সাধারণ এক পারিবারিক রাত, কিন্তু এই বাড়িতে গত কদিনে সাধারণ জিনিসটা যেন একটু অন্যরকম হয়ে গেছে। কারণ এই টেবিলে এখন 4 জন বসে, আর 4 জনের মধ্যে সবচেয়ে নীরব মানুষটাই সবচেয়ে বেশি অদৃশ্য শব্দ তৈরি করে। সবাই ডিনার টেবিলে বসেছে। নীলার মা এক একে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। নীলা চুপচাপ বসে আছে, মুখে আগের মতোই নির্লিপ্ত ভাব। নীলার বাবা দিনের ক্লান্তি ঝেড়ে একটু স্বাভাবিক হয়েছেন, আর ইমন সে আগের মতোই শান্ত, ভদ্র, সংযত। কিছুক্ষণ চুপচাপ খাওয়ার পর নীলার বাবা চামচ নামিয়ে ইমনের দিকে তাকালেন। ইমন, কেমন লাগছে এখানে? কোনো অসুবিধে হচ্ছে না তো? প্রশ্নটা ছিল খুব স্বাভাবিক, কিন্তু তার ভেতরে একটা আন্তরিকতা ছিল। এমন আন্তরিকতা যেটা ইমন বহুদিন কারো গলায় শোনেনি। ইমন কয়েক সেকেন্ড থেমে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, কি বলেন আঙ্কেল? আপনি একজন এতিমকে আশ্রয় দিয়েছেন, এটাই তো অনেক। ভালো লাগবে না কেন? কণ্ঠে তার কৃতজ্ঞতা নরম ছাপ। অভিনয় হোক বা সত্যি, শুনতে সেটা নিখুঁত। তার উপর যেভাবে আমাকে আপন জনের মতো জায়গা দিয়েছেন, এভাবে কেউ কজন দেয়? নীলার মা তাকিয়ে রইলেন। নীলার বাবা হালকা অপ্রস্তুত হয়ে হাসলেন। আমাকে যেভাবে আত্মীয়ের মতো আপ্যায়ন করছেন, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আরে না না, এসব বলো না। মানুষের বিপদে মানুষই তো পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কথাটা খুব সহজভাবে বললেন তিনি, যেন এটা কোনো উপকার না, খুব সাধারণ একটা দায়িত্ব। এমন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, সব মানুষ যদি আপনার মতো হতো আঙ্কেল, তাহলে পৃথিবীতে কোনো মানুষ অসহায় থাকতো না। টেবিলে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। কথাটা শুনে নীলার মা একবার ইমনের দিকে তাকালেন। চোখে মায়া আরো নরম হলো। নীলার বাবা একটু হেসে কথাটা হালকা করতে চাইলেন। আরে পৃথিবী এত ভালো না বাবা, তবে যার যতটুকু সামর্থ্য ততটুকু তো করতেই হবে। ঠিক কথা, সবাই যত করতে পারে না। ঠিক কথা, সবাই সব করতে পারে না, কিন্তু কারো কষ্ট দেখলেও না দেখার ভান করা উচিত না। মানুষ তো মানুষকেই ধরবে শেষে। ইমন হালকা মাথা নেড়ে আবার খেতে লাগলো। তার মুখ শান্ত, কিন্তু ভেতরে খুব অদ্ভুত একটা অনুভূতি নড়ে উঠল। এই মানুষগুলো অভিনয় করছে না, এরা সত্যিই এমন। আর সেই সত্যিটাই তাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলে, কারণ সে জানে মানুষ ভালো হয়, শুধু তার ভাগ্যে পড়েনি। নীলা এতক্ষণ চুপচাপ খাচ্ছিল, কিন্তু তার চোখ কয়েকবার ইমনের দিকে গিয়েছে। সে কথা বলছে কম, শুনছে বেশি। আজ সে প্রথমবার খেয়াল করলো, ইমন যখন কথা বলে খুব মেপে বলে, যেন প্রতিটা শব্দ আগে ওজন করে নেয়। ডিনার এগোতে থাকলো, টুকটাক কথা চলল। নীলার মা জানতে চাইলেন ইমন ছোটবেলায় কি খেতে পছন্দ করত। ইমন হালকা হেসে বলল, ছোটবেলায় পছন্দ অপছন্দ রাখার সুযোগ ছিল না, যা মিলতো সেটাই পছন্দ হয়ে যেত। কথাটা শুনে নীলার মা কিছুক্ষণ চুপ করে গেলেন। নীলার বাবা নিজের ব্যবসার দু একটা সাধারণ কথা বলেন, দিনের কাজের গল্প বলেন, বাজারের অবস্থা নিয়ে বলেন। ইমন মন দিয়ে শুনল, মাঝে মাঝে ছোট ছোট উত্তর দিল। নীলা মাঝখানে 1-2বার কথা বলল, তারপর আবার চুপ। বাইরে থেকে এটা ছিল একেবারে সাধারণ এক রাতের খাবার। 4 জন মানুষ এক টেবিলে, কিছু কথাবার্তা, কিন্তু এই সাধারণ ভেতরেই ধীরে ধীরে অদ্ভুত কিছু তৈরি হচ্ছে। অভ্যাস, স্বস্তি, আর এমন এক অদৃশ্য টান যেটা কেউ এখনো নাম দেয়নি। রাত যত গভীর হলো, বাড়ি ভেতরে শব্দ তত কমে এলো। ডাইনিংয়ের আলো নিভে গেছে অনেক আগেই। নীলার বাবা নিজের রুমে, নীলার মা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছেন। নীলা হয়তো বিছানায় শুয়ে ফোন টিপতে টিপতে আধো ঘুমে। পুরো বাড়িটা ধীরে ধীরে নিস্তব্ধতার ভেতর ডুবে গেল। আর ঠিক সেই সময় গেস্ট রুমে দরজা ভেতর থেকে নীরবে বন্ধ হলো। এমন টেবিলের সামনে এসে বসলো, মুখে আর সেই শান্ত, ভদ্র, নিরীহ ছেলেটার ছাপ নেই। এখানে সে একা, আর একা হলেই তার আসল মুখটা জেগে ওঠে। বিছানার পাশ থেকে লুকানো ডিভাইসটা বের করলো সে। স্ক্রিন জ্বলে উঠতেই ঘরটা নীলচে আলো ছড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক এনক্রিপ্টেড লেয়ার খুলে গেল।
সিকিউরিটি সার্ভার, ডার্ক নেটওয়ার্ক, শ্যাডো রুট, অফশোর অ্যাকাউন্ট সব যেন একসাথে তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে গেল। রাত নামলে শহর ঘুমায়, আর সেই ঘুমের ভেতরেই জেগে ওঠে হ্যাকার কিং। ইমনের আঙ্গুল দ্রুত স্ক্রিনে চলতে লাগলো। আজও তার টার্গেট ঠিক করা, কাগজে কলমে সম্মানিত, সমাজে প্রভাবশালী, বাইরে থেকে সৎ, ভেতরে পচা। সে রাতভর কাজ করলো, কেউ দেখলো না, কেউ জানলো না, কেউ টেরও পেল না। এই শহরের এক কোণে বসে একজন মানুষ রাতভর কার সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিচ্ছে। স্ক্রিনে একের পর এক লেনদেন ভাঙছে, ভুয়া কোম্পানির অ্যাকাউন্ট খুলে যাচ্ছে, লুকানো ট্রান্সফার ধরা পড়ছে। এমন থামে না। সে কখনো আবেগ দিয়ে কাজ করে না। সে হিসেব করে, প্রমাণ দেখে, তারপর আঘাত করে। রাত পেরিয়ে ভোর হলো, ফজরের আজান ভেসে এলো দূর থেকে। ইমন স্ক্রিন বন্ধ করলো। আরেকটা রাত শেষ, আরেকটা সাম্রাজ্য কাঁপলো। সকাল হতেই শহর আবার কেঁপে উঠল। টিভি অন করতেই একই দৃশ্য, ব্রেকিং নিউজ, লাল হেডলাইন, রিপোর্টারদের ভিড়, মাইক্রোফোন হাতে বিশৃঙ্খল দৌড়ঝাঁপ। বড় স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠছে, আরও এক প্রভাবশালী ব্যবসায়ী গোপন অর্থ উধাও, রাতারাতি আর্থিক ধস, আবারও রহস্যময় সাইবার আঘাত। এ তো দেখি রোজকার ব্যাপার হয়ে গেল। এই হ্যাকারদের জন্য এখন মানুষ শান্তিতে ব্যবসাও করতে পারবে না। ইমন সোফার একপাশে বসে চুপচাপ চা খাচ্ছিল, মুখে আগের মতোই নিরীহ শান্ত ভাব, যেন এই খবরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নীলা নিচে নামলো। কলেজের জন্য তৈরি, ব্যাগ কাঁধে, চুল গোছানো, মুখে হালকা বিরক্তি। সকালে সে চেনা ভাব। নীলার মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, নীলা, তাড়াতাড়ি নাস্তা করে নে। ড্রাইভার কোথায়? আজ আসেনি, ফোন করেছে, শরীর নাকি খারাপ। গ্রেট, এখন আমি কলেজে যাব কিভাবে? আমিও সেটাই ভাবছি। কয়েক সেকেন্ডের জন্য টেবিলে ছোট্ট নীরবতা, তারপর খুব স্বাভাবিক গলায় ইমন বলল, আমি দিয়ে আসবো। নীলা মুখ তুলে তাকালো। নীলার মাও তাকালো। তিনি কিছুটা অবাক হয়েই বলল, তুমি গাড়ি চালাতে পারো? শিখেছি আন্টি। এতটাই স্বাভাবিকভাবে বলল যেন এটা বলার মতো বিশেষ কিছুই না। নীলা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, চোখে স্পষ্ট সন্দেহ। এই ছেলেটা ঠিক কি পারে। তার তালিকা যেন দিন দিন লম্বা হচ্ছে। নীলার মা কয়েক সেকেন্ড ইমনের দিকে তাকিয়ে রইলেন, তারপর মুখে স্বস্তির হাসি ফুটে উঠল, যেন এক মুহূর্তে চিন্তার অর্ধেকটাই নেমে গেল। তুমি নিয়ে গেলে তো আরো ভালো হয় বাবা, তাহলে অন্তত চিন্তামুক্ত থাকবো। ড্রাইভার নেই, একা পাঠিয়েও নিশ্চিত হওয়া যায় না, তুমি থাকলে অন্তত ভরসা আছে। কথাটা শুনে নীলা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখ একবার ইমনের দিকে গেল, তারপর দ্রুত সরে এলো। এবারে মানুষজন কেমন করে এত সহজে ভরসা করে এটা সে বুঝতে পারে না। নীলা মনে মনে বলল, এই ছেলে যে কি আল্লাহই জানে। মুখে কিছু বলল না, কিন্তু তার চোখে সন্দেহ একটুও কমল না। কিছুক্ষণ পর গাড়ি বের হলো। ইমন স্টিয়ারিংয়ে, মুখে শান্তভাব, চোখে রাস্তার দিকে, যেন সে বহুদিন ধরে এই কাজ করে। নীলা পাশের সিটে বসে আছে, ব্যাগ কোলে, মুখ জানালার দিকে, কিন্তু চোখের কোণ বারবার ইমনের দিকে চলে যাচ্ছে। গাড়ির ভেতর কয়েক মিনিট নীরবতা, শুধু ইঞ্জিনের শব্দ, বাইরে রাস্তার ভিড়, আর মাঝে মাঝে হর্ন। তারপর নীলা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। তুমি আসলে কে? প্রশ্নটা হঠাৎ সরাসরি, আগের মতোই। ইমন রাস্তা থেকে চোখ সরালো না, শুধু হালকা ভুরু তুলল। প্রতিদিন একই প্রশ্ন করো, উত্তর তো বদলায় না। কারণ তোমার উত্তরগুলো মানুষকে বিশ্বাস করানোর মতো না। তুমি আমাকে বাড়িতে আবার কোনো ক্ষতি করতে ঢুকোনি তো? গাড়ির ভেতর কয়েক সেকেন্ড নীরব হয়ে গেল। ইমন এবার একবার তাকালো তার দিকে, খুব অল্প সময়ের জন্য, আবার তারপর চোখ ফিরিয়ে নিল সামনে। ভালো মানুষের ক্ষতি করব কেন? কণ্ঠে কোনো বিরক্তি নেই, শুধু শান্ত অদ্ভুত স্থিরতা। নীলা ঠোঁট চেপে তাকিয়ে রইল। তোমার উদ্দেশ্য কি? এবার প্রশ্নটা আগের চেয়ে নিচু স্বরে, কিন্তু আরো গভীর। ইমন কয়েক সেকেন্ড চুপ করে রইল, রাস্তার সামনে চোখে চোখ রেখে, স্টিয়ারিংয়ে হাত রেখে খুব ধীরে বলল, আশ্রয়। শুধু? আপাতত। কথাটা এত শান্তভাবে বলল যে নীলার বুকের ভেতর হালকা কেমন করে উঠল। এই ছেলেটা কখনো পুরোটা বলে না, সবসময় অর্ধেক, সবসময় মেপে, আর সেই অর্ধেক কথাগুলোই তাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলে। গাড়ি এগিয়ে চলো, সামনে কলেজের রাস্তা, পাশে বসে আছে এক জেদি মেয়ে।
স্টারিংয়ে এক রহস্যময়ী ছেলে, আর দুজনে মাঝখানে জমে উঠেছে সন্দেহ, কৌতূহল আর অদ্ভুত এক অঘোষিত টান। গাড়িটা ধীরে ধীরে কলেজের সামনে এসে থামলো। সকালবেলার ব্যস্ততা তখন পুরোদমে চলছে। গেটের সামনে ছাত্রছাত্রীদের ভিড়, কেউ হাসছে, কেউ তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকছে, কেউ আবার গেটের পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। এমন গাড়ি থামিয়ে একবার পাশে তাকালো। পৌঁছে গেছি। নীলা ব্যাগটা কাঁধে তুলে দরজা খুলে নামলো। মুখে সেই আগের মতোই নির্লিপ্ত ভাব, যেন কিছুই না। কিন্তু কলেজের গেটের সামনে গাড়ি থেকে নামতেই আশেপাশে কয়েক জোড়া চোখ একসাথে ঘুরে এলো তার দিকে। আর তার পরের মুহূর্তে নীলার বান্ধবীরা যেন সুযোগ পেয়ে গেল। কি রে নীলা, ছেলেটাকে বয়ফ্রেন্ড নাকি? পাগল হয়েছিস নাকি? তার কণ্ঠে বিরক্তি, কিন্তু তাতে হালকা অপ্রস্তুত ভাবও মিশে গেল। বান্ধবীরা থামার মেয়ে না, উল্টো আরো মজা পেয়ে গেল। সে পাগল হব কেন? কি হ্যান্ডসাম দেখতে, প্রেম করার মতোই তো। ক্লাসে চল, ফাও কথা বলিস না। বান্ধবীদের সরিয়ে নিতে চাইলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। নীলার এক বান্ধবী সোজা গাড়ির জানালার কাছে এগিয়ে গেল, মুখে কৌতূহলী হাসি, চোখে স্পষ্ট আগ্রহ। হাই হ্যান্ডসাম, কে তুমি? নীলা প্রায় দাঁত চেপে তাকিয়ে আছে, আর এমন সে স্টিয়ারিংয়ে এক হাত রেখে খুব স্বাভাবিকভাবে মেয়েটার দিকে তাকালো, মুখে হালকা ভদ্র হাসি। আপাতত ড্রাইভার। ও, যদি পাশে আমার সুদর্শন ড্রাইভার থাকে তাহলে আমি তো সারা জীবন গাড়িতেই ঘুরতে রাজি। কথাটা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা আরো দু একজন হেসে উঠল। আর ঠিক সেই মুহূর্তে নীলার মুখের রং বদলে গেল, তার চোখ সরু হয়ে এলো, ভুরু কুঁচকে গেল। সে একবার বান্ধবীর দিকে তাকালো, তারপর ইমনের দিকে। চোখ দুটো এতটাই গরম হয়ে উঠল যেন আর এক সেকেন্ড দেরি হলে কাউকে না কাউকে সেখানেই ঝাড়ি দেবে। শেষ। গলাটা ঠান্ডা কিন্তু বিপজ্জনক। বান্ধবীরা একে অন্যের মুখ চাউচেই করলো। নীলা এবার একদম সামনে এগিয়ে এসে বান্ধবীর হাত টেনে ধরল। ক্লাসে চল এক্ষুনি। তার চোখে এখনো গরম। বান্ধবীরা হাসতে হাসতে সরে গেল, কিন্তু যাওয়ার সময় দুবার ঘুরে ইমনের দিকে তাকাতে ভোলেনি। ইমন পুরো দৃশ্যটা খুব শান্তভাবে দেখল, মুখে আগে সেই ভদ্র নিরীহ হাসি। কিন্তু নীলা যখন শেষবারের মতো ঘুরে তার দিকে তাকালো, তার চোখে স্পষ্ট লেখা ছিল একটু বেশি ভাববে না। কলেজের গেট পেরিয়ে নীলা ভেতরের দিকে হাঁটতে লাগলো। চারপাশে বন্ধুদের হাসি, ক্লাসে তাড়াহুড়ো আর সকালের কোলাহল, সবকিছুর মাঝে তার মনটা অদ্ভুতভাবে অস্থির হয়ে আছে। বাইরে থেকে সে আগের মতোই শক্ত, রাগী, নিয়ন্ত্রণে থাকা একটা মেয়ে, কিন্তু ভেতরে অস্বস্তিটা আজ একটু অন্যরকম। বারবার মাথার ভেতর ভেসে উঠছে একই দৃশ্য, গাড়ির ভেতরে বসে থাকা ইমন আর বান্ধবীদের হাসি, চোখে আগ্রহ, হ্যান্ডসাম শব্দটা। নীলা হঠাৎ দাঁড়িয়ে গেল, বুড়ো কুচকে সামনে তাকিয়ে রইল, কিন্তু আসলে সে কিছুই দেখছে না। এদের সমস্যা কি? খুব নিচু গলায় নিজে নিজে বলল সে, তারপর আবার হাঁটতে শুরু করলো। কিন্তু এবার তার ভেতরে অস্বস্তিটা আর আগের মতো নেই, এটা একটু তীক্ষ্ণ, একটু বিরক্তিকর। সে নিজের মনেই বিরক্ত হলো। ওকে হ্যান্ডসাম বলার কি দরকার ছিল? কথাটা মনে মনে বলেই থেমে গেল সে। পর মুহূর্তে নিজের উপরই অবাক হয়ে গেল সে। আমি এটা কেন ভাবছি? হালকা দাঁতে দাঁত চেপে হাঁটতে লাগলো। নিজের ভেতরেই একটা অদ্ভুত যুদ্ধ শুরু হলো, একদিকে যুক্তি, অন্যদিকে অস্বীকার করা একটা অজানা অনুভূতি। নীলা নিজেকে বোঝানোর চেষ্টা করলো, এটা কোনো ব্যাপার না, ও তো শুধু টিউটর, ড্রাইভার, গেস্ট। কিন্তু শব্দগুলো শেষ পর্যন্ত তার মনকে শান্ত করতে পারল না। কারণ সমস্যাটা ইমনের পরিচয় না, সমস্যাটা হলো তার উপস্থিতি। এই ছেলেটা কিভাবে যেন বাড়িতে ঢুকে পড়েছে আর ধীরে ধীরে সবার রুটিনের ভেতর জায়গা করে নিচ্ছে। আর সেটাই নীলার সবচেয়ে বেশি অস্বস্তি লাগছে। ক্লাস শেষ করে সে যখন আবার গেটের দিকে তাকালো, তখন গাড়িটা আর সেখানে নেই, ইমন চলে গেছে। হঠাৎ করে বুকের ভেতর একটু ফাঁকা লাগলো, সে থমকে দাঁড়িয়ে রইল। চলে গেছে? খুব আস্তে বলল সে, যেন নিজেই শুনতে চাচ্ছে না কথাটা। তারপর মুখ শক্ত করে আবার হাঁটতে শুরু করলো, নিজের মনে রাগ ঢেকে ফেললো। ভালোই হয়েছে, বেশি কথা বাড়ার দরকার কি?
কিন্তু তার ভেতরে সেই ছোট্ট অস্বস্তিটা আর কমলো না, বরং আরও পরিষ্কার হলো। ইমন থাকলে যেমন বিরক্ত হয়, চলে গেলে তেমনি এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। আগে সেই অস্বস্তি, রাগ, সন্দেহ সবকিছু যেন একসময় হালকা হয়ে গেছে। তার জায়গা দখল করেছে একটা নতুন অভ্যাস। ইমন এখন নীলার জীবনের এমন একটা অংশ হয়ে গেছে যেটা আলাদা করে চোখে পড়ে না, কিন্তু না থাকলে ফাঁকা লাগে। পড়ার সময় আর আগের মতো বিরক্তি আসে না, প্রশ্ন করলে এখন আর তর্ক হয় না, বরং কোথাও কোথাও নীলা নিজে মন দিয়ে শুনে ফেলে। আর সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার, সে আর ইমনকে আগের মতো অস্বস্তিকর মনে করে না, বরং কখনো কখনো আর চোখে তাকিয়ে দেখে ফেলে। ইমন তখনও একই থাকে, শান্ত, নিয়ন্ত্রিত। খুব বেশি কথা না বলা এক ছেলে। সে লক্ষ্য করে, সবই লক্ষ্য করে, কিন্তু কিছুই বলে না, যেন সে ইচ্ছে করে দূরত্ব রেখে সবকিছু দেখছে। কয়েকদিন পরের বিকেল, নীলা রুমে বসে পড়ছে। আজ একটু আলাদা করে সাজগোজ করেছে, চুল গোছানো, হালকা সাজ, চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস যেটা সে নিজে স্বীকার করতে চায় না। এমন রুমে ঢুকে একবার তাকালো, খুব সাধারণ একটা দৃষ্টি, না বিস্ময় না প্রশংসা। তারপর চুপচাপ চেয়ারে বসে বই খুলে ফেলো। নীলা কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। ভেতরে কোথাও একটা ছোট্ট আশা ছিল, একটু হলেও কিছু বলবে, কিন্তু এমন কিছুই বলল না। নীলা ভুরুকুচকে বইয়ের দিকে তাকালো। কি ব্যাপার, তুমি কি পড়া ছাড়া কিছু দেখো না? আমি অন্ধ না। তাহলে বলো আমাকে কেমন লাগছে? প্রশ্নটা হঠাৎ একটু চাপা, একটু কৌতূহলী। এমন এবার ধীরে ধীরে বই থেকে চোখ তুলল, কয়েক সেকেন্ড নীলার দিকে তাকিয়ে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, আমি পড়া ছাড়া কিছুই দেখতে চাই না। কথাটা এমনভাবে বলল যেন এটা তার নীতি। নীলা চুপ করে গেল, কিন্তু তার চোখে হালকা অস্থিরতা, কারণ সে উত্তরটা শুনল কিন্তু বুঝতে পারল না এটা আসলে না দেখা নাকি ইচ্ছে করে না দেখা। ঘরের ভেতর হালকা নীরবতা নেমে এসেছে। জানালার ফাঁক দিয়ে বিকেলের আলো ধীরে ধীরে মিলান হয়ে আসছে, আর টেবিলের উপর বইটা খোলা থাকলো, কারোর মন আর পড়াই নেই। নীলা একবার ইমনের দিকে তাকিয়ে রইল। তার চোখে বিরক্তি আছে, কিন্তু সেই বিরক্তি ভেতরে লুকানো অদ্ভুত এক অস্থিরতা। তুমি ইগনোর করছো আমাকে? গলায় সরাসরি অভিযোগ, কিন্তু সুরটা আগের মতো শুধু রাগি না, এবার একটু আহত। ইমন চোখ না তুলে খুব স্বাভাবিকভাবে বলল, তোমার সাথে কি সেই সম্পর্ক আমার? কথাটা এমনভাবে এলো যেন সে আবেগে না বাস্তবতা বলছে। নীলা কয়েক সেকেন্ড থমকে গেল, তারপর ভুরুকুচকে সামনে এগিয়ে এলো। তাহলে কি সম্পর্ক আমাদের? এবার কণ্ঠ একটু নিচু, কিন্তু চাপা আগুন আছে। ইমন ধীরে বই বন্ধ করলো, তারপর শান্ত চোখে তাকালো। কোনো সম্পর্ক না, শুধু তোমরা আমাকে আশ্রয় দিয়েছো। কথাটা বলার সময় তার মুখে কোনো পরিবর্তন নেই, যেন এটা শুধু একটা তথ্য। নীলার চোখ হঠাৎ আরো গাঢ় হয়ে গেল। আশ্রয় এত সহজে বলে দিলে? সত্যি সহজই তো। ঠিক আছে, আমি পড়বো না। কণ্ঠে রাগ, অভিমান আর কোথাও অকারণ একটা অস্থিরতা। এমন তার দিকে তাকালো। কেন? যাও, চোখের সামনে থেকে যাও। ইমানের চোখে এক মুহূর্তের জন্য কিছু একটা ঝিলিক দিল, খুব দ্রুত, খুব অল্প, তারপর আবার আগের মতোই শান্ত। আমি আবার কি করলাম? জানি না, শুধু বের হও। কয়েক সেকেন্ড নীরবতা। ইমন ধীরে ধীরে বই গুছিয়ে নিল, খুব শান্তভাবে, কোনো তাড়াহুড়ো ছাড়া। তারপর উঠে দাঁড়ালো, দরজার দিকে হাঁটতে হাঁটতে এবারও পেছনে তাকালো না। নীলা দাঁড়িয়ে রইল। দরজা বন্ধ হওয়ার শব্দটা হালকা ছিল, কিন্তু তার ভেতরে যেন কিছু একটা জোরে কেঁপে উঠল, আর সে নিজেও বুঝতে পারল না সে রেগে আছে ইমনের উপর নাকি ইমন চলে যাওয়ায় নিজের ওপর। দিনগুলো এখন আর আগের মতো নেই। শহরের আকাশে যেন এক অদৃশ্য চাপা অস্থিরতা জমে গেছে। শহরের শিরোনামগুলো একের পর এক বদলাচ্ছে। আবারও সাইবার আঘাত, আরেকটি বড় কোম্পানি অচল, অজানা হ্যাকার গ্রুপের ভয়াবহ সক্রিয়তা। মানুষ আতঙ্কে, ব্যবসায়ীরা সতর্ক, নিরাপত্তা ব্যবস্থা করা, তবুও থামছে না সেই অদৃশ্য আঘাত। কিন্তু এই বিশৃঙ্খলার ভেতরেই আরেকটা নীরব পরিবর্তন চলছে। নীলা বদলাচ্ছে, সে নিজেও ঠিকভাবে বুঝতে পারছে না কখন ইমনের উপস্থিতি তার জীবনে একটা অভ্যাস থেকে অভাবে পরিণত হয়ে গেছে। যে ছেলে কিছুদিন আগেও তার বিরক্তির কারণ ছিল, এখন তার নীরবতার কারণ হয়ে গেছে। ইমন এখন কম কথা বলে, আর নীলা এখন বেশি ভাবে। আজ বিকালে নীলা একটা সিদ্ধান্ত নিয়েছে। নিজের ভেতরে সব অস্থিরতা একসাথে গুছিয়ে সে ঠিক করেছে, সে বলবে, যা বলার সরাসরি বলবে। বিকেলের দিকে
ছাদে ইমন বসে আছে। আকাশটা আজও আগের মতো শান্ত, কিন্তু বাতাসে একটু শীতলতা আছে। ইমন ছাদের এক কোণে বসে দূরে তাকিয়ে আছে, তার সেই চিরচেনা স্থির ভঙ্গি। নীলা ছাদে ধীরে ধীরে উঠল, কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর সামনে এগিয়ে এসে থামলো ঠিক তার পাশে। কথা আছে তোমার সাথে। কণ্ঠটা এবার আগের মতো রাগি না, এবার খুব শান্ত, খুব বাস্তব। ইমন মাথা না ঘুরিয়েই বলল, বলো। কয়েক সেকেন্ড নীরব রইল, নিজের বুকের ভেতরের শব্দটা যেন সে নিজেই শুনছে। তারপর খুব পরিষ্কারভাবে বলল, আমি তোমাকে পছন্দ করি। শব্দগুলো ছাদের বাতাসে মিশে গেল, কিন্তু নীলার কাছে মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে। ইমন এবার ধীরে মাথা ঘুরালো, একদম শান্ত চোখে তাকালো তার দিকে। জানি। কিভাবে? একটা মেয়ে যখন বারবার একই মানুষকে আড়ালে দেখে, তার চোখে লুকিয়ে রাখার চেষ্টা করে, আর নিজের রাগের ভেতরেও তাকে খুঁজে ফেরে, সেটা বোঝা কঠিন না। তাহলে ইগনোর করো কেন? তোমার সাথে আমার যায় না। সমস্যা কি? তোমার তো ফ্যামিলি আছে, আমি তো। সে থেমে গেল। ইমন এবার তার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো, কণ্ঠ এবার আরো নিচু, আরো ভারী। এমন পরিবার থাকার থেকে না থাকা ভালো। নীরবতা নেমে এলো ছাদের উপর, বাতাসটা হঠাৎ যেন আরো ঠান্ডা হয়ে গেল। নীলা চুপ করে রইল, তার চোখে এখন আর শুধু রাগ নেই, আছে অবিশ্বাস আর একটা ছোট্ট ভাঙা ভেঙে যাওয়া স্বপ্ন। তাহলে আমি কি? ছাদের বাতাস হঠাৎ তখন আরো ভারী মনে হচ্ছিল। দূরে শহরের আলো ঝাপসা হয়ে আসছে, আর দুজন মানুষের মাঝখানে জমে থাকা নীরবতা যেন শব্দের চেয়েও বেশি কিছু বলছে। দরকার হলে সারা জীবন এখানেই থেকো। কণ্ঠটা দৃঢ়, কিন্তু ভেতরে লুকানো আছে এক ধরনের ভয় হারানোর ভয়। ইমন এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর হালকা নিঃশ্বাস ফেলে বলল, পাগল নাকি তুমি? আমার চোখে তাকিয়ে বলো, তুমি আমাকে পছন্দ করো না? ইমন চুপ করে গেল। সেই চুপ থাকা ছিল সবচেয়ে ভয়ঙ্কর সত্য। তারপর খুব ধীরে বলল, সে করি, কিন্তু আমি তোমার পরিবারকে ধোঁকা দিতে পারবো না। তারা বিপদে আমাকে আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে। এই মুহূর্তে পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল। নীলার বাবা আর মা ছাদে উঠে এলো। কোনো ধোকা না বাবা, তোমার মতো জামাই তো আমরা চাই। নীলা আর ইমন দুজনে একসাথে তাকালো। ইমনের চোখে হালকা বিস্ময়। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না, তোমাকে আমরা পছন্দ করি, রাজিও হয়ে যাও। বলেই তারা নিচে ধীরে ধীরে নেমে গেলেন। ছাদ আবারও নীরব হয়ে গেল, শুধু দুজন মানুষ রয়ে গেল। নীলা ধীরে ধীরে ইমনের সামনে এসে দাঁড়ালো, তার চোখ এবার আর সন্দেহ নেই, আছে নিশ্চিত সিদ্ধান্ত। এখন আর না বলতে পারবে না তুমি। সে ধীরে ধীরে এগিয়ে এসে ইমনকে জড়িয়ে ধরল। ইমনের শরীর প্রথমে শক্ত হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে সে আর সরল না। নীরবভাবে খুব ধীরে সে হাত দুটো তুলে নীলাকে সামনে নিল একটা স্থির ভারসাম্যপূর্ণ আলিঙ্গনে। ইমনের চোখ তখন দূরের আকাশে। মনে মনে সে বলল, আমার আরেকটা পরিচয় তুমি জানো না নীলা, কিন্তু সেটা সারা জীবন আড়ালেই থাকবে। বাতাস হালকা বইছে, শহর ধীরে ধীরে নিস্তব্ধ হচ্ছে, আর ছাদে সে নীরব আলিঙ্গনে দুইটা ভিন্ন পৃথিবী এক মুহূর্তের জন্য এক হয়ে গেল।